প্রিয় সোহাগী বোন আমার, প্রথমে বলছি, আমার চিঠি পড়ে একদম মন খারাপ করবি না, আর কান্না তো ভুলেও না। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি তোর থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। জানি তুই প্রতিদিনের মতো স্কুল থেকে এসে শুধু আমার রুমে তোর চকলেট নিতে যাবি। দেখ, আজ তোর জন্য অনেক চকলেট রেখে গেছি। তোর তো আবার স্কুল থেকে এসে আমার কাছে চকলেট না নিলে মন খারাপ হয়, আমার উপর অনেক রাগ করে বসে থাকিস। তখন আবার অনেক কিছু করে দ্বিগুণ চকলেট দিয়ে গল্প শুনে তোর রাগ ভাঙাতে হয়। তাই তোর পাওনার চকলেট দিয়ে গেলাম। তোকে যেটা বলছিলাম, তোর পড়াশোনাটা ঠিকঠাক মন দিয়ে করবি, তোকে অনেক বড় হতে হবে। তুই ভালো রেজাল্ট করলে আমি তোর জন্য পুরস্কার পাঠাবো। তুই আমার খবর পাবি না জানি, কিন্তু আমি তোর খবর ঠিকই পেয়ে যাব। আর আমি যে চলে যাচ্ছি এটা কাউকেই বলার দরকার নেই। তোকে দেওয়া এই চিঠিটাও কাউকে দেখাবি না। শুধু দেখ, কতদিন পর তাদের আমার কথা মনে পড়ে। আমি দীপ, 10 বছর পর আজ ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। আজ আমার পিচ্চিটার বিয়ে, অথচ গতকাল রাতেই জানতে পারলাম। তবুও যে এক বন্ধুর সাহায্যে জানতে পেরেছি, এটাই অনেক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর হানিফ কাউন্টারে গিয়ে দিনাজপুরের গাড়ির টিকিট কাটলাম। বিকেল 3টায় গাড়ি। টিকিট কেটে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 15 মিনিট আগেই কাউন্টারে গিয়ে পৌঁছলাম। গাড়িতে উঠে দেখি আর এক ঝামেলা। জানলার ধারের সিটের জন্য 1 ঘন্টা পরে গাড়ির টিকিট কাটলাম। সেই সিটে একটা মেয়ে বসে আছে। আমি গিয়ে মেয়েটাকে সুন্দরভাবে বললাম, আপনি যে জানলার ধারের সিটে বসে আছেন, ওইটা আমার সিট। আসলে আমি যেখানেই যাই এই জানালার ধারের সিটেই বসি, কিন্তু আজ জানালার ধারের সিট পেলাম না। কিন্তু আমি এসে দেখলাম যে এই সিটে আপাতত কেউ বসেনি, তাই বসে পড়েছি। আর তার জন্য সরি, তবে এই পাশের সিটটা আমার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা সিটটা অ্যাডজাস্ট করে বসতে পারি? আসলে আমিও জানলার ধারের সিট ছাড়া দূরে কোথাও জার্নি করি না, তো তাই জানলার ধারের সিটটা নিয়েছি। মেয়েটা যেন কেমন চোখে আমার দিকে তাকালো, হয়তো ভাবছে আমাকে রিকোয়েস্ট করলো, তবুও আমি তাকে সিটটা দিচ্ছি না। মুখটা গম্ভীর করে মেয়েটা উঠতে যাবে, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত এখানেই বসুন, পরে না হয় কোনো এক সময় চেঞ্জ করে নেওয়া যাবে। আমি আবার বললাম, আচ্ছা আপনিও তো দিনাজপুর যাচ্ছেন, এখানে কোথায় এসেছিলেন? চাকরি করেন বুঝি? না, আমি এখানে চাকরি করি না, আমি এখানে পড়াশোনা করি, ইকোনমিক্স নিয়ে, লাস্ট সেমিস্টার। আপনি? আমি এখানে একটা ছোটোখাটো চাকরি করি। আচ্ছা, আমার পানি নেওয়া হয়নি, তাই পানিটা নিয়ে আসিনি। কথাটা বলেই আমি গাড়ি থেকে নেমে গেলাম। 2 প্যাকেট চিপস, জুস আর 1 বোতল পানি নিয়ে মেয়েটার পাশে বসে পড়লাম। মেয়েটাকে একটা চিপসের প্যাকেট দিলাম। ধন্যবাদ। 1 মিনিটের মধ্যেই গাড়িটা চলতে শুরু করলো। আর কোনো কথা হলো না মেয়েটার সাথে। আমি সিটটা পেছন দিকে হেলিয়ে দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে নিলাম। হালকা সাউন্ড দিয়ে গান শুনছি, আর আত্মাটা কেমন জানি ধকধক করছে। ইয়ারফোন খুলে পকেটে রাখলাম, একটু পানি খেয়ে আবার সিটে হেলান দিলাম। কোনো এক ঘোরের মধ্যে চলে গেলাম। ভাবতে লাগলাম আমার সেই পুরনো স্মৃতিগুলো, আমি কেমন ছিলাম আর কীভাবেই বা এটা ঢাকায় আসলাম। এসব ভাবতে ভাবতে ফিরে গেলাম 12 বছর আগে। আমরা 5 ভাই বোন, সবার বড় ভাই, তারপর 2 বোন, আমি চতুর্থ, আর শেষে হলো আমার পিচ্চি বোন। বড় বোন দুটোর বিয়ে হয়ে গেছে। সেই সময় আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আর আমার পিচ্চি আমার 4 বছরের ছোট, সে ক্লাস 4-এ পড়ে। ছোটোবেলা থেকেই আমরা 2 ভাই বোন খুব দুরন্ত, দুজনে মিলে বাড়িটা মাথায় তুলে রাখি। সবাই আমাদের অনেক আদরও করতো। আমার বোন যখন খুব ছোট ছিল তখন মাঝে মাঝে কান্না করতো। ওর কান্নাটা কেন জানি আমার মোটেই সহ্য হতো না। তার জন্য মাকে অনেক বকাবকি করতাম। এতে মা বিরক্ত হতো, তাকে কোলে নিত, আর আমার পিচ্চি বোনটা চুপ করে যেত। তখন কেমন জানি একটা শান্তি অনুভব করতাম। এরপর যত দিন যায় আমার পিচ্চি বোনটা কেমন জানি আমার নেওয়াটা হয়ে গেল। সব সময় আমার সাথেই থাকতো আমার পিচ্চি, শুধু খাওয়া ও ঘুমানোর সময়ও মার কাছে থাকতো। যখন আমি ক্লাস 8-এ উঠলাম তখন কেমন জানি সব কিছু পরিবর্তন হতে শুরু করলো। যেখানে আমি সারাদিন সবার সাথে দুষ্টুমি করলেও কেউ কিছু মনে করতো না, এখন কেমন জানি সবাই রাগ করে, আমাকে অনেক বকাঝকা করে, মাঝে মাঝে গায়েও হাত তোলে। আমাকে যখন কেউ বকা দেয় বা মারে তখন আমি কান্না করি, আর না করি আমাকে মারলে আমার পিচ্চি আমার আগেই কেঁদে দিত। আমার পিচ্চি তো ছোট, সে আর কি বুঝবে, তাই হয়তো না জানে ভয়েই কেঁদে দিত। এরপর দেখা যেত তার কান্নায় বিরক্ত হয়ে তাকেও বকাঝকা করতো। যেদিন আমাকে মারতো বা বকাঝকা করতো সেদিন পিচ্চিটা এক মুহূর্তের জন্য আমার কাজ ছাড়তো না, আমার সাথেই ঘুমাতো। কিছুদিনের মধ্যে আমার ভাইয়ের বিয়ে হয়, বাড়িতে নতুন ভাবি এলো, সে আমাদের অনেক আদর করে। এতে আমাদের বকাঝকা কমে আসে, আমরা কিছুটা পূর্বের দিনে ফিরে আসি, আবার আনন্দ মেতে আসি।
হাসি ঠাট্টা তামাশা ফাজলামি করি, কিছুটা শান্তি ফিরে আসে আমাদের মনে। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে। আমাদের দুষ্টুমিগুলো আর কারো সহ্য হয় না। আমার পিচ্ছি ক্লাস 5-এ, সে ছোট, তাই তাকে তেমন কিছু বলা হতো না। সব ঝড় যেত আমার উপর দিয়েই। সবাই বলতো যেমন ভাই তেমন বোন। যে কারণে একটু অশান্তির সৃষ্টি হলে আমার উপর সবার নজর পড়তো। আমার দোষ থাকলেও আমাকে বকতো, না থাকলেও আমাকে বকতো। আমি হয়ে গেছি সবার দু চোখের বিষ। কোনো কিছু হলেই বলতো, সব দোষ দীপের। নিজে তো ভালো হবে না, আর বোনটাকেও ভালো হতে দেবে না। নিজে তো কোনো আদব কায়দা শেখেনি, আর বোনটাকেও বানাচ্ছে তার মতো। যেদিন বকাঝকা শুনে চুপ করে থাকতাম সেদিন শুধু বকা দিয়ে শান্ত থাকতো। আর যেদিন আমি কিছু বলতাম সেদিন কপালে মায়েরও জুটতো। আগে গালি দিত বাবা মা ভাইয়া, আর এখন ভাবিও যুক্ত হয়েছে। আমরা অনেক দুষ্টু হলেও লেখাপড়ায় অনেক ভালো ছিলাম। আমি ছিলাম ক্লাসে ফার্স্ট বয়, তাই ক্লাস 9-এ উঠে আমি সায়েন্স নিলাম। আমার পিচ্ছি এবার ক্লাস 5-এ, সেও পড়ালেখায় খুবই ভালো। এখন পর্যন্ত তাকে কেউ কাটাতেও পারেনি। আমি 9-এ উঠে সায়েন্স নেওয়াতে আমার পিচ্চিটা অনেক খুশি। কেজন তাকে বলেছে ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তে হয়। সে একদিন স্কুল থেকে আসার সময় হোঁচট খেয়ে পড়ে পায়ে ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি এসে সোজা আমার কাছে আসে। দাদা ভাই, তুই একদিন ডাক্তার হবি আর আমার ব্যথা লাগলে ছাড়িয়ে দিবি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে একটা হাসি দেই, তারপর তার পায়ে মুভ স্প্রে করে দেই। একদিন দেখলাম আমার পিচ্ছি একটা পেয়ারা দাঁত দিয়ে ছিলে ফেলেছে, এখন খাবে। ওর এটা একটা অভ্যাস, পেয়ারার খোসা কখনোই ছাড়ায় না। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম, সেখান থেকে ভালো দেখে আরও 2টা পেয়ারা নিয়ে আসলাম। এসে বোনকে বললাম, দেখ তো এই পেয়ারা 2টা ভালো না খারাপ। ভালো। আমি সাথে সাথে ওর হাত থেকে পেয়ারাটা নিয়ে একটা কামড় দিলাম। বললাম, তুই ওই 2টা খা, আমি এটা খাবো। আমি কামড় দেওয়ার সাথে সাথেই সে মা বলে চিল্লানি দিল আর কান্নার ভান করতে লাগলো। মা আসলো, এসে দেখে আমি তার ছিলানো পেয়ারাটা খাচ্ছি। এই পিচ্ছি আবার এটার জন্য মার কাছে নালিশ করলো। মা সাথে সাথে আমাকে টেনে একটা থাপ্পড় দিল। এতই জোরে মেরেছিল যে হাতের 4টা আঙুল আমার গালে বসে গেছিল। মা আমাকে থাপ্পড় মেরে আরও অনেক কথা শুনিয়ে দিল। তুই নিজেও শান্ত থাকবি না, আর কাউকেও শান্তিতে থাকতে দিবি না। ভালোভাবে থাকতে পারলে থাক, আর না পারলে তুই মরে যাচ্ছিস না কেন? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের বকুনি আর মায়ের সাথে আমি আগে থেকেই পরিচিত, কিন্তু আজ মা সামান্য একটা পেয়ারের ব্যাপারের জন্য আমাকে মারতে বললো। মায়ের আঘাতে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই কথাটাতে। এদিকে আমি ওর পেয়ারা খেয়েছি বলে এতক্ষণ কান্নার অভিনয় করছিল, কিন্তু যখন মা আমাকে থাপ্পড় মারলো আর বকাঝকা করলো তখন দেখি তার কান্না থেমে গেছে, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। আমি ওর দিকে একবার তাকালাম, দেখি অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেয়ারাটা আবার ওর হাতে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। রাতে বোনটা আমায় ডাকছে। দাদা ভাই, এই দাদা ভাই, ওঠ না, তুই খাবি না? আমি চুপ করে আছি। দাদা ভাই, এই দাদা ভাই, ওঠ তাড়াতাড়ি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুই আর আমি আছি। আমি খাবো না, তুই খেয়ে শুয়ে পড়। দরজা না খুলেই বললাম। তুই না খাইলে আমিও খাবো না, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। দরজার ওই পাশ থেকে বোন বলল। আমি একটু অবাক হলাম, বলে কি এই পিচ্ছি? যেখানে বাড়ির কেউ আমার একটা খবরই নিল না, সেখানে এই পিচ্ছি বলছে আমি না খেলে নাকি সে খাবে না। আমি জানি পিচ্ছি বোন আমার ক্ষুধা সহ্য করতে পারে না। ও সারাদিনে কয়বার যে খায় সে নিজেও জানে না। তাই ওটা দরজা খুললাম, দেখি বোন আমার হাতে করে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নিমেষেই আমার চোখ জলে ভরে উঠলো। পিচ্ছি আমার দিকে একবার তাকিয়ে রুমে ঢুকে পড়লো। যা, হাত মুখ ধুয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসলাম। হ্যাঁ কর। আমিও তাই করলাম। বোনটা আমার পরম মমতা আমাকে খাইয়ে দিতে লাগলো। কেন জানি আমার চোখে জল এসে গেল। বোনকে বললাম, তুই খাবি না? তুই আগে খা, তারপর আমি খাবো। আমি ওর হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ওকে বললাম, নে তুইও খা। ওর সাথে সাথেই কেঁদে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। আমি বললাম, কাঁদছিস কেন পাগলি? আমি তো মিছামিছি কান্নার ভান করেছিলাম তখন, আর মা তোকে মার দিল। মা মারবে জানলে আমি কখনোই মাকে ডাকতাম না। আমি বললাম, আমি জানি। আমরা দুজনেই খাওয়া দাওয়া করে আমার রুমেই শুয়ে পড়লাম। এখন আমি অনেক ক্লান্ত, আগের মতো দুষ্টুমি আর করি না, অনেকটাই শান্ত হয়ে গেছি। বাড়ির কারোর সাথে তেমন কথা বলি না, সারাদিন শুধু পড়া নিয়েই বসে থাকি। আর যা খুনসুটি করি সব আমার পিচ্চির সাথে। আমি ওর সাথে যাই করি না কেন, সেদিনের পর থেকে আর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ করেনি। এভাবেই যায় আমার দিনকাল, একা একা। 1 বছর পর এই পৃথিবীতে আসে আরও একটি নতুন প্রাণ, আমার ভাই ও ভাবের কোলালো করে আসে ছোট্ট বাবু।
দেখতে অনেক কিউট হয়েছে। তখন সবার মুখেই হাসি, আমার মুখেও। পরিবারের সবাই আনন্দিত। এবার আমি ক্লাস 10-এ আর আমার পিচ্ছি 6-এ। আমি এইচএসসি প্রিপারেশন নিচ্ছি। একদিন ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে হাঁটছিলাম, আমার বোনও সাথে ছিল। আমার বোন বাবুর হাত ধরে খেলা করছিল, কখনো কখনো গাল টেনে দিচ্ছিল। এত বাচ্চাটি কান্না শুরু করে। আবার বাচ্চার কান্না একেবারেই সহ্য হয় না। অনেক চেষ্টা করে বাবুর কান্না থামানোর, কিন্তু কান্না থামছেই না। তাই দৌড়ে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম, তখন এই বিপত্তিটা ঘটলো। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, কিন্তু বাবিকে কোনো আঘাত পেতে দেয়নি। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে বাবুর মা ছুটে আসে, মানে ভাবি ছুটে আসে। এসে দেখে আমি পড়ে গেছি আর বাচ্চারা আমার কাছেই আছে। আমি পড়ে যাওয়াতে বাবু কেমন যেন চুপ হয়ে গেল, কিন্তু আমাদের ওই অবস্থা দেখে বাবুর মা বাবুকে আমার কাছ থেকে টেনে নিয়ে আমার গেলা ঠাস করে একটা চর বসে দেয়। অনেক বকাঝকাও শুরু করে। মরণ হয় না তোর? কোলে নিতে পারিস না, নিস কেন? আমার মা সব শুনতেই পাচ্ছে, তবুও কিছুই বলে না। ভাবি শুধু তার ছেলের কথাই ভাবলো, আমার কথা একটুও ভাবলো না। আমি ব্যথা পেয়েছি কিনা সেদিকে তার কোনো খেয়াল নেই। আমি যে পরে গিয়ে আমার চিবুক কেটে গিয়ে রক্ত পড়ছে সেটাতে তার কিছুই যায় আসে না। সে বকতে বকতে চলে গেল। আমি উঠে সোজা আমার রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হলাম, দেখি বোন স্যাভলনের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পিচ্চিটা স্যাভলন লাগিয়ে দিল। মুখ স্প্রে করে দেই। আমি একটু হেসে বললাম, ধুর পাগলি, মুভ স্প্রে করলে আরও বেশি জ্বলবে। আচ্ছা তাহলে থাক। এভাবেই দিন যাচ্ছিল আমাদের। প্রতিনিয়ত আমাকে সবার বকা শুনতে হয়। এত কথা শুনতে আমার আর মোটেই ভালো লাগছে না। কথায় কথায় সবার এক কথা, তুই মরিস না কেন? সবাই আমাকে মরতে বলে। মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি মরে যাই, কিন্তু আমার পিচ্ছির দিকে তাকালে আমার আর কোনো কষ্ট থাকে না। অনেক মায়া ভরা মুখটা, ওর দিকে তাকিয়ে আমি হাজার কষ্ট সহ্য করতে পারি। তবে তখনই খারাপ লাগে যখন আমার কষ্ট দেখে পিচ্ছিটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলে। কয়েকদিন পর বাবুর আকিকা, তার নতুন নাম দেওয়া হবে, আর সাথে আমার পরীক্ষা। ঠিক আমার পরীক্ষার সময় বাবুর আকিকা পড়ে। এদিকে অনুষ্ঠান আর একদিকে আমার পরীক্ষা। অনুষ্ঠান শুরু হয়ে গেল, আমার পরীক্ষা নিয়ে কারো কোনো যায় আসে না। মাঝে মাঝে দেখছি বোন আমার রুমে উকি দিচ্ছে। যেদিন অনুষ্ঠান সেদিন আমার পরীক্ষা ছিল, তার পরের দিনও আছে। বাড়িতে অনেক আত্মীয় এসেছে, আমার 2 বোনও এসেছে। তারা একবার করে এসে আমার সাথে দেখা করে গেছে। আমার পরীক্ষা শুনে আমাকে ভালো করে পড়তে বলে সেখান থেকে চলে গেছে। সারা বাড়িটাই হই হুল্লোড়ে মুখরিত। শুধু একটা রুমে দরজা বন্ধ করে আমি বই পড়ছি। আমারও অনেক ইচ্ছে করছে বাইরে গিয়ে আমিও আনন্দ করি, সাথে আবার ভয়ও কাজ করছে যদি ভুল কিছু করে ফেলি। সবার সামনে যদি আমাকে মারে। বাড়ির লোকের কাছে অপমান সহ্য হলেও অন্য কারোর সামনে অপমান সহ্য করতে পারবো না, তার বাইরে গেলাম না। তাছাড়া পরদিনেই তো আমার পরীক্ষা, পড়াও তো দরকার। অনুষ্ঠান মিটে গেল পরের দিনেই, সবাই বাড়ি চলে গেল। শুধু ভাবের বোন নুরিকে দেখলাম, সে নাকি কয়েকদিন পর যাবে। নুরি আর বোন আবার একই ক্লাসে পড়ে, তাই পড়ার বই নিয়ে কোনো টেনশন নেই, তাই সে থেকে গেল। তারা দুজনে এবার ক্লাস 7-এ। একদিন হয়েছে কি, আমি রুমে বসে বই পড়ছিলাম। আমার আর একটা মাত্র লিখিত পরীক্ষা বাকি আছে, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা। তখন বোন আর নুরি আমার রুমে ঢুকলো। দাদা ভাই লুডো খেলবি? বললাম নিয়ে আয়। বোন লুডো নিয়ে আসলো। আমরা তিনজনে অনেক মজা করে লুডো খেলছি আর হাসি ঠাট্টা তামাশা করছি। এবার হাসতে হাসতে ফাজলামি করে আমি নুরিকে বললাম, নুরি অনেক তো বড় হয়ে গেলি, চল এবার বিয়েটা করে ফেলি। আমার ভাই তোর বোনকে আর আমি তোকে, কেমন হবে বলতো? আর তুই দিন দিন যা দেখতে হচ্ছিস একেবারে ফুলটিসি। আমার কথা শুনে বোন ও নুরি দুজনে হাসছে। আগে আরো বড় হই, তারপর। এখনো আমি অনেক ছোট। বলে আবার হাসতে শুরু করলো। কিন্তু আমাদের সবার এই হাসিটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না, কারণ কথাগুলো তাদের সাথে সাথে আমার ভাবিও শুনে ফেলেছিল। এতে ভাবি অনেক রাগ করে, সে এসে আমার 2 গালে দূরে ঠাস ঠাস করে মেরে দেয়। বোন ও নুরি দুজনেই অবাক। তখন ভাবি বকতে বকতে নুরির হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তখন যেটা হয়েছিল সেটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু রাতে যেটা হলো সেটা সহ্য করার মতো না। ভাইয়া ওর অফিস থেকে বাসায় আসে। আসার কিছুক্ষণ পর ফ্রেশ না হয়ে আমার রুমে আসে। এসে আমার হাত ধরে আমাকে টেনে চর মারতে মারতে রুম থেকে আমাকে টেনে বের করে। সেখানে সবাই ছিল তখন, আমার পিচ্ছিও নুরুয়ে ছিল ওখানে। সবার সামনে ভাই তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারা শুরু করে। সে সাথে বকতে বকতে বলে, এই বয়সে খারাপ হয়ে গেছিস? এত বাজে ব্যাপার তোর? ওইটুকু মেয়ের সাথে তুই খারাপ কাজ করিস? জীবনে কোনোদিনও এত মায়ের খায়নি। ভাইয়ের ভীষণ কথা শুনে বুঝতে পারলাম ভাবি ভাইয়াকে অনেক কিছু বানিয়ে বলেছে। এদিকে আমার চিৎকার শুনে আমার পিচ্ছি আর নুই দুজনেই কেঁদে ফেলেছে। এসব কথা শোনার পর সত্য মিথ্যা যাচাই না করে আমার বাবা মাও তার মায়ের সায় দেয়, সেই সাথে আমাকে আরও বেশি করে বকতে থাকে। আর শুনলাম বলছে, কোন পাপের ফল যে এরকম একটা ছেলে জন্ম দিয়েছি যে ভগবানই জানে।
এটা মরে না কেন? এটা মরলেই তো আমরা একটু শান্তি পাই। এরপর দিন থেকে আমি আর কারো সামনে যাই না, শুধু পরীক্ষা দেওয়ার সময় রুম থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাই, আবার ফিরে এসে সরাসরি আমার রুমে ঢুকি। আর খাওয়া দাওয়াটা আমার পিচ্ছি সময় মতো করাই দেয়। 10 দিন হয়ে গেল আমার পিচ্চিকে স্যার আর কাউকেই দেখিনি, আর তারাও আমার রুমে কখনো আসেনি, আর আমিও তাদেরকে আমার দরকার পড়লেও ডাকিনি। শুধু মনে মনে শক্তি সঞ্চয় করে নিচ্ছি। আগামীকাল আমার শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটা থেকে আমার এইচএসসি পরীক্ষা শেষ হবে। এতক্ষণে আমার সব পরিকল্পনা করা শেষ হয়ে গেছে। দেখছি আমার পিচ্চি আজ কেন জানি আমার পেছনে ঘুরঘুর করছে। আমি ওকে রুমে গিয়ে পড়তে বলছি, ও চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর চলে আসছে। আমি আবার তাকে রুমে পাঠিয়ে দিচ্ছি। এখন রাত 9টা বাজে। এর মাঝেই পিচ্চি আরও কয়েকবার আমার রুমে এসে উকি ঝুঁকি দিয়ে গেছে বললে ভুল হবে। আমি ওকে পড়তে পাঠাইছি। কিছুক্ষণ পর আমার পিচ্চিকে ডাক দিলাম, ও এসে আমার সাথে আড্ডা দিতে লাগলো। তবে আজ কেন জানি ওর কণ্ঠস্বর আলাদা মনে হচ্ছে, খুবই ধীরে কথা বলছি। ওকে আমার খাবার নিয়ে আসতে বললাম, খুব তাড়াতাড়ি ও খাবার নিয়ে আসলো। খাবারের থালাটা আমার সামনে রাখলো, আমাকে খাইয়ে দিতে বললাম। আমি খাইয়ে দিতে বলাতে ও কেমন জানি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর ছোট্ট হাতে করে আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ আমাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম ওর ছোট্ট হাতটা কাঁপতেছে। ও হয়তো কিছুটা বুঝতে পারছে যে আমি কিছু একটা করতে যাচ্ছি, তাই বারবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। আমাকে খাইয়ে বোন কিছুক্ষণের জন্য বাইরে চলে গেল। একটু পর ও নিজেও খাওয়া করে আবার আমার রুমে আসলো। আমি বোনকে আমার বিছানাতেই ঘুমাতে বললাম, ও শুয়ে পড়লো। আমি ওর সাথে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ দুই ভাই বোনে গল্প করলাম, ওকে অনেক ভালো ভালো কথা বললাম, কীভাবে একা একা চলতে হয় সেটাও কিছুটা বললাম। আমরা গল্প করছি আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই পিচ্ছি বোন আমার ঘুমিয়ে পড়লো। একটু পর আমি ওর কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এতক্ষণে বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে পড়ছে, তখন আমি আমার পরিকল্পনা মতো কাজ শুরু করলাম। আমার কয়েকটা ছবি দেওয়ালে ঝোলানো ছিল, সেগুলো খুলে নিলাম। আমার পিচ্চির কয়েকটা ছবি নিলাম, একটা পুরো পরিবারের ছবিও নিলাম। যে ছবিগুলোতে আমি ছিলাম না সেগুলো রেখে দিলাম। দেওয়ালে ঝোলানো একটি ফ্রেমে দেখতে পাচ্ছি একটা ছবির এক পাশে আমাকে একটুখানি দেখা যাচ্ছে, সেখানে আমি নিজেকে বড়ই বেমানান মনে করলাম। তাই কলমের লিফ খুলে আমার ছবির অংশটা কলমের কালি দিয়ে কালো করে নিলাম। তারপর বাড়ির আর কোথাও আমার কিছু আছে কিনা খুঁজতে শুরু করলাম। যা পেলাম সব কিছু আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে আমার ব্যাগ গোছাতে শুরু করলাম। বেশি কিছু নিলাম না, দুটো শার্ট, দুটো টি শার্ট আর দুটো প্যান্ট। আমার পরীক্ষার এডমিট কার্ডটাও সাথে নিলাম। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজ আর কিছু ছবি, বাকি সব যে কাপড় চোপড় কাগজ ছবিগুলো ছিল সেগুলো নিয়ে বাড়ির বাইরে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে আমাদের যে আম বাগানটা আছে, ওখানে গিয়ে ওই সবগুলো পুড়িয়ে ফেললাম। পুরানো শেষ হলে বাড়ি ফিরে আসলাম। এসে দুটা চিঠি দেখলাম, একটা মা বাবার জন্য আর একটা আমার পিচ্চির জন্য। চিঠি দুটো লিখে বিছানায় এসে শুয়ে পড়লাম। তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে ওই দিক দিয়েই বাড়ি ছেড়ে চলে যাব। ভাবতেই কেমন জানি লাগতেছে, চোখগুলো জলে ভরে যাচ্ছে। আর ভাবছি আমি আমার পিচ্চিকে ছাড়া কীভাবে থাকবো। একটানা 10 দিন ও আমি ওকে ছাড়া কোথাও থাকিনি, আর এখন ওকে একেবারেই ছেড়ে চলে যাব। ভাবতে আমার গাটা শিউরে উঠছে। বাইরের পৃথিবীটা কেমন হবে, আমার জন্য ভালো হবে না অনেক কঠিন হবে। আবার ভাবছি এখানে আমার সবাই থেকেও আমি ভালো নেই, আমি সবার কাছে অবহেলিত। বাইরেও না হয় হব, তবু নিজের মানুষের কাছে এত আঘাত পেতে হবে না। অন্য কেউ আঘাত করলে সেটা সহ্য করে নেব, কিন্তু আমার আপন মানুষের প্রতিনিয়ত দেওয়া আঘাত আর কিছুতেই সহ্য হচ্ছে না। এইসব ভাবছি আর ঘুমানোর চেষ্টা করছি, আজ কিছুতেই ঘুম আসছে না। এভাবে ভাবতে ভাবতে আরও কতক্ষণ পর ঘুমিয়ে পড়ছিলাম মনে করতে পারি না। যখন ঘুম থেকে উঠলাম দেখি বোন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও আমার সাথে থাকলেই এমন করে ঘুম ভাঙায়। ও যেদিন আমার কাছে থাকে কোনোদিনও সেদিন ওর আগে ঘুম থেকে উঠতে পারিনি, আজও পারলাম না। আমি তো জিজ্ঞাসা করলাম কখন উঠেছিস? অনেকক্ষণ হলো। ডাকিসনি কেন? তোকে ঘুম পাড়াচ্ছিলাম তো, তাই। তুই তো এভাবে আমাকে ঘুম পাড়িয়ে দিস, তাই ভাবলাম আজ একটু আমিও তোকে ঘুম পাড়িয়ে দিই। সকালে পড়তে বসছিসনি? না, আমার পড়া কমপ্লিট আছে। আচ্ছা, স্কুলে যাবি না? যাবো তো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। সকাল 9টায় বোনের স্কুল, তো 8:30টায় বাড়ি থেকে বের হয়। আর আমার পরীক্ষা সকাল 10টায়। আমাকে 9টায় বাড়ি থেকে বের হতে হবে। তেমন এই বাড়িতে আমি আর মাত্র 2 ঘন্টা আছি। তারপর আমার ঠিকানা হবে নতুন কোনো জায়গা, যেখানে আমার কোনো পরিচিত নেই। সেখানে হয়তো আমাকে শাসন করারও কেউ নেই, ভালোবাসারও কেউ নেই। বোনকে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। 8টার দিকে বোনকে ডাক দিলাম, বোনকে ডেকে হাতে একটা চকলেট দিলাম, দিয়ে বললাম ভালো করে লেখাপড়া করবি, তোকে অনেক বড় হতে হবে।
ও কেমন রহস্যময়ভাবে আমার দিকে তাকালো। ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, ওর কপালে একটা চুমু রেখে দিলাম। আমার চোখ দুটো পানিতে ভরে গেছে, খুব কান্না পাচ্ছে এখন। জানি না আর কবে ওকে দেখতে পাবো, তাই বুক ফেটে কান্না আসছে। বোনকে পাঠিয়ে দিলাম ওর স্কুলের জন্য। তারপর কিছু চকলেট আর বোনের চিঠিটা টেবিলের উপরে রাখলাম। বোনের জন্য টেবিলের উপরে ড্রয়ারে একটা ছবি রাখলাম, আর নিচের ড্রয়ারে বাবা মার জন্য লেখা চিঠিটা রাখলাম। তারপর বাড়ি থেকে ব্যাগ কাঁধে বের হলাম। গন্তব্যস্থল আমার পরীক্ষার সেন্টার। তারপর সেখান থেকে অজানা কোনো উদ্দেশ্যে রওনা দেবো। বাড়ির দরজা পেরিয়ে পেছন দিকে তাকিয়ে একবার শেষবারের মতো আমার বাড়িটাকে দেখে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম। পরীক্ষা দিয়ে সোজা দিনাজপুরে চলে গেলাম। ওখানে গিয়ে বাসে ঢাকার টিকিট কেটা সিটে বসে পড়লাম। এতক্ষণে আমার বোনটা হয়তো বাড়িতে আসার সময় হয়ে গেছে, হয়তো বাড়িতে এসে আমার রুমেও চলে গেছে চকলেট নেওয়ার জন্য। কিন্তু বোন আজ যেমন অনেকগুলো চকলেট পাবে, তেমন সাথে একটা চিঠিও পাবে। হয়তোবা চিঠিটা হাতে নিয়ে পড়াও শুরু করে দিয়েছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় সোহাগী বোন আমার, প্রথমে বলছি আমার চিঠি পড়ে একদম মন খারাপ করবি না, আর কান্না তো ভুলেও না। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি তোর থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। জানি তুই প্রতিদিনের মতো স্কুল থেকে এসে শুধু আমার রুমে তোর চকলেট নিতে যাবি। দেখ, আজ তোর জন্য অনেক চকলেট রেখে গেছি। তোর তো আবার স্কুল থেকে এসে আমার কাছে চকলেট না নিলে মন খারাপ হয়, আমার উপর অনেক রাগ করে বসে থাকিস। তখন আবার অনেক কিছু করে দ্বিগুণ চকলেট দিয়ে গল্প শুনিয়ে তোর রাগ ভাঙাতে হয়। তাই তোর পাওনার চকলেট দিয়ে গেলাম। তোকে যেটা বলছিলাম, তোর পড়াশোনাটা ঠিকঠাক মন দিয়ে করবি। তোকে অনেক বড় হতে হবে। তুই ভালো রেজাল্ট করলে আমি তোর জন্য পুরস্কার পাঠাবো। তুই আমার খবর পাবি না জানি, কিন্তু আমি তোর খবর ঠিকই পেয়ে যাব। বা আমার কথা শুনে চলবি, আর এমন কিছু করবি না যার জন্য তোর এই দাদা ভাইটা অনেক কষ্ট পায়। সবার সাথে মিলেমিশে থাকবি, আমার কথা ভেবে মন খারাপ করবি না। আমার কথা মনে পড়লে আমরা এই চিঠিটা পড়বি। জানিস, তোকে ছেড়ে যেতে আমার অনেক অনেক কষ্ট হচ্ছে। জানি না তোকে ছাড়া কীভাবে থাকবো। তাই তো স্মৃতিস্বরূপ তোর অনেকগুলো ছবি নিয়ে যাচ্ছি। আর বাড়ির কোথাও যাতে আমার স্মৃতি না থাকে তার জন্য সব কিছু মুছে দিয়ে যাচ্ছি। সারা বাড়ি খুঁজলেও তুই আমার একটা স্মৃতিও খুঁজে পাবি না। আমার সব স্মৃতি উড়ে ফেলেছি, সাথে আমার জামা কাপড়গুলো। জানি এখন তুই আমার আনলার দিকে তাকাবি, কিন্তু দেখ ওখানে কিছুই নাই। এবার আমার টেবিলের উপর ড্রয়ারটা খুলে দেখ, ওখানে তোর আর আমার একটা ছবি আছে। আমার কথা মনে পড়লে এই ছবি আর চিঠিটা দেখবি। এগুলোই তোর কাছে স্মৃতি করে রেখে যাচ্ছি। আর আমি যে চলে যাচ্ছি এটা কাউকেই বলার দরকার নেই। তোকে দেওয়া এই চিঠিটাও কাউকে দেখাবি না। শুধু দেখ কতদিন পর তাদের আমার কথা মনে পড়ে। তারা যেদিন আমার কথা তোকে জিজ্ঞেস করবে সেদিন টেবিলের নিচের ড্রয়ারে বাবা মার জন্য একটা চিঠি রেখেছি, ওটা তাদের হাতে দিয়ে দিবি। তোর কিছু বলা লাগবে না। জানিস, তোকে আমি একদিনের জন্যও ভুলতে পারবো না। তখন দেখতেই তো পাচ্ছিস এই বাড়িতে তুই ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমার মাঝে মাঝে কি মনে হতো জানিস, তুই আমার বোন না, তুই আমার মা। তোর মতো করে মাও কোনোদিন আমায় ভালোবাসেনি, এত আদর করে খাইয়ে দেয়নি। সত্যি আমার মাঝে মাঝে খুব ইচ্ছে হতো তোকেই মা বলে ডাকি। আমার খুব কষ্ট হচ্ছে এখন তোকে ছেড়ে যেতে। তোর কথা মনে পড়তেই চোখ পানিতে এসে যাচ্ছে। যখন চিঠিটা লিখছিলাম তখন তুই ঘুমাচ্ছিলি, খুব মায়াময়ী লাগছিল তোকে। দেখ, তোকে ছেড়ে চলে যাবো, কিন্তু তোকে জোরে ধরে কাঁদতেও পারছি না, আর কিছু লিখতেও পারছি না রে বোন। চোখ জলে ভেসে যাচ্ছে। ভালো থাকিস পিচ্ছি বোন আমার। নিজের ঠিকঠাক যত্ন নিবি, নাহলে কিন্তু রাগ করবো আর অনেকগুলো বকা দেবো। এই তোর হতভাগা দাদা ভাই। আমার সব ভাবনা জুড়েই শুধু আমার পেচ্ছি, ওর জন্য মনটা খুব খারাপ। চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। গাড়ি চলতে শুরু করলো। আমি গাড়ির সাথে হেলান দিয়ে ভেজা চোখ দুটো বন্ধ করে নিলাম। এই যে শুনছেন, বেগুড়া চলে এসেছে। আপনি কি কিছু খাবেন না? মেয়েটার ডাকে চোখ মেললাম। বুঝতে পারলাম পুরোনো কথা ভাবতে ভাবতে আবার চোখগুলো ভিজে গেছে। আমি আমার হাত ঘড়িটার দিকে তাকালাম, দেখি 6:15 বাজে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমি মেয়েটাকে বললাম, আসলে আমার খাওয়ার তেমন ইচ্ছে নেই, আপনি যেতে পারেন। এতটা পর জার্নি করছেন, অন্তত পক্ষে হালকা কিছু খাবার খেয়ে নেন। মেয়েটাকে প্রথম থেকে আমার কেন জানি কিছুটা পরিচিত পরিচিত মনে হচ্ছিল। তার কথা না বাড়িয়ে বললাম, চলেন। ফুড গার্ডেনের ভেতরে গেলাম। একটি টেবিলের পাশাপাশি দুটো চেয়ারে বসলাম। আমি খাবার অর্ডার করলাম। মেয়েটা চেয়ারে বসে মোবাইলে মেসেঞ্জার অন করলো। অন্য একটা মেয়ের সাথে চ্যাট করছিল, তো ওই মেয়েটার নাম দীপশিকা। একটি মেসেজের রিপ্লাই দিয়ে মেয়ের উপরের মেসেজ দেখার জন্য উপরে গেল। মেসেজগুলো দেখতে লাগলো। এতক্ষণ খাবার এসে গেছে, মেয়েটা খাচ্ছে আর দীপশিকার আগের মেসেজগুলো দেখছে। ওখানে একটা ছবি দেখতে পেলাম, কারো একটা বিয়ের কার্ডের ছবি হবে। আমাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার ওই বিয়ের কার্ডের পিকচারটা কি দেখতে পারি? মেয়েটা একটু ভেবে বলল,
হ্যাঁ দেখতে পারেন। এটা তো আর গোপনীয় কিছু না, বেশি কিছু তো আর চাচ্ছেন না, শুধু বিয়ের কার্ডের পিকচার দেখবেন। এটা বলে মেয়েটা বিয়ের কার্ডের পিকচারটা ওপেন করে মোবাইলে আমার দিকে বাড়িয়ে দিল। কার্ডটা দেখে আমি কিছুটা বিস্মিত হলাম। কার্ডটা দেখে আর কি অবাক হব, অবাক হলাম কনে আর কনের ফুল অ্যাড্রেসটা দেখে, যে অ্যাড্রেসটার সাথে আমি আগে থেকেই পরিচিত। আমি মেয়েটাকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা একসাথে এতটা পর জার্নি করছি, একসাথে খাবার খাচ্ছি, অথচ আপনার নামটাই এখনও জানা হলো না। আপনার নামটা জানতে পারি প্লিজ? তাছাড়া আপনাকে কেন জানি আগে থেকে কিছুটা পরিচিত মনে হচ্ছে। দেখেন মিস্টার, আপনার চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়া আমরা একসাথে জার্নি করছি, খাবার খাচ্ছি, এতে আমার নামের কি সম্পর্ক? আচ্ছা বাবা ঠিক আছে, নাম বলতে হবে না। এটা তো বলেন যে মেয়েটা আপনার কি হয়, ফ্রেন্ড বুঝি? ফ্রেন্ড আবার রিলেটিভ দুটাই। আসলে এ হচ্ছে একই সাথে আমার বান্ধবী প্লাস আমার বোনের ননদ। মেয়েটি খুব ভালো আর আমার বেস্ট ফ্রেন্ড। তাই? ভালো তো। আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে হয়ে যাচ্ছে, তা আপনারটা কবে হচ্ছে শুনি? পাত্র বুঝি ঠিক করা আছে? তাতে আপনার কি শুনি? আসলে ছেলেদের সাথে একটু হেসে কথা বলে, একটু লাই দিলেই ওরা মাথায় উঠে বসতে চায়। যেমন আপনি, যেই না আপনার সাথে একটু ভালোভাবে কথা বলছি, তেমনি আপনি আমার সাথে ট্রাই মারার চেষ্টা করছেন। আসলে সব ছেলেরাই এক। যাব বাবা, কি এমন কথা বললাম আমি? একটুই তো ইয়ার কি করলাম। তবে আমার কি মনে হচ্ছে জানেন, বিয়ে বাড়িতে আপনাদের সকলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাই? আচ্ছা, কেন আপনার এমন মনে হলো বলেন তো শুনি। আরে না, এমনিতেই ফান করে বললাম। আচ্ছা, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? আমারও কেমন জানি মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। হতেও পারে, পৃথিবীটা তো গোল। তাছাড়া আপনিও ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি, আমাদের দেখা হওয়াটা মোটেই মিরাক্কেল কিছু না। তাই? কি জানি, হতেও পারে। তাছাড়া আপনি তো পরিচিত হতে চান না, আপনি আপনার নামটাও বললেন না। তা আমি কিভাবে আমার পরিচয় দিই বলেন? তার থেকে ভালো হয় আমরা অপরিচিতই থাকি। এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে আবার গাড়িতে উঠে পড়লাম। আপনি চাইলে এবার জানালার ধারে সিটে বসতে পারেন। আমার এখানে প্রবলেম হচ্ছে না, আপনি বসে পড়েন। দুজনে সিটে বসে পড়লাম। আমি এবার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ড প্লাস রিলেটিভের বিয়ে, আর আপনি আজ যাচ্ছেন যে? আপনার তো আরো 10 দিন আগে যাওয়া উচিত ছিল। আসলে ভার্সিটিতে কিছু ঝামেলার পড়ে গিয়েছিলাম, তাই যেতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা বুঝলাম, এই নেন জুস খান। বলে আমি জুসের বোতলটা মেয়েটার দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটা একটুখানি খেয়ে আবার বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বাকিটুকু খেয়ে নিলাম। তারপর আর কিছুক্ষণ কথা বলে আমি আবার বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। এইচএসসি পরীক্ষা দিয়ে সোজা ঢাকায় চলে এসেছি। যখন ঢাকায় পৌঁছাই তখন অনেক রাত। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। বিদায় সারা রাত বাস কাউন্টারের পাশেই দাঁড়িয়েছিলাম। সকাল হতে পাগলের মতো চারদিক ছোটাছুটি করছি। এই নতুন জায়গায় কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুধু একটা কাজের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করছি। এভাবে সারাটা দিন অতিক্রম করে চলেছি। সারাদিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক লোককে কাজের কথা জিজ্ঞেস করলাম, কেউ আমাকে কাজে রাখলো না। একসময় সন্ধ্যা ঘনিয়ে এলো। এই ব্যস্ত ঢাকা শহরে আমি কিছুই চিনি না। এদিকে ক্ষুধার জ্বালায় পেট কামড়াচ্ছে। এই সন্ধ্যায় একটা ছোট্ট হোটেলে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। খাবার মুখে তুলতে আমার পিচ্চি বোনটার কথা মনে পড়ে গেল। নতুন জায়গায় নতুন খাবারের কোনো স্বাদ পেলাম না, তবু খিদার চোটে খেলাম। বাড়িতে থাকলে আমি না খেলে পিচ্চি বোনটা খাইয়ে দিত। ওটা থেকে খেয়ে বের হলাম। রাত ঘনিয়ে আসছে, আমার জন্য এখনও একটা থাকার জায়গা এবং কাজ কোনোটাই জোগাড় করতে পারিনি। রাত যখন গভীর হচ্ছে আমি একটা টং দোকানের পাশে এসে দাঁড়ালাম। দোকানটাও বন্ধ করে ফেলেছে, তাই সেই দোকানের পাশেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিলাম। বুঝতে পারছি আজকের রাতটাও জেগেই কাটাতে হবে। ঘুমিয়ে গেলে আমার ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই খুব ঘুম পাওয়া সত্ত্বেও রাতটা জেগেই কাটালাম। পরদিন সকাল হতেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির বড় গেটে একটা ছোট্ট সাদা কাগজে লেখা কাজের লোক আবশ্যক। আমি সেই বাড়ির গেটে গেলাম। ওই বাড়ির দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করলাম কাজের লোক লাগবে কি না। দারোয়ান আমাকে ওখানে থাকতে বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই এক মহিলা সহ দারোয়ান ফিরে আসলো। মহিলাটির কাছে আসতেই আমি ওনাকে সালাম দিলাম। মহিলাটি প্রথমেই আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি কাজ করবে? আমি উত্তরে শুধু জি ম্যাডাম বললাম। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন,
তুমি কাজ করতে পারবে তো? আর কবে থেকে কাজ করছো? তোমাকে দেখে কিন্তু কাজের ছেলে মনে হচ্ছে না। আসলে ম্যাডাম, আমি গতকালকে প্রথম ঢাকা এসেছি, আগে কখনো কাজ করিনি। তবে আমি আমার সাধ্যমতো আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা পারবো না সেটা না হয় আপনি একটু শিখিয়ে দেবেন। আমি কখনোই আমার কাজে অবহেলা করব না। আমি ভাবছি যেভাবেই হোক এই কাজটা আমাকে পেতেই হবে, দরকার হলে পায়ে ধরবো, তবু কাজটা আমার চাই। কাজটা হারানোর ভয়ে আমার চোখে জল চলে আসছে। ম্যাডাম আমার দিকে কেমনভাবে যেন আমার দিকে তাকালেন, হয়তো আমার ছল চোখ দেখে কিছু বোঝার চেষ্টা করছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল কোথায় ছিলে? তোমার কি থাকার মতো জায়গা আছে? আমি না বলাতে উনি দারোয়ানকে একটি রুমের কথা বলে আমাকে ওখানে নিয়ে যেতে বললেন। আমাকেও দারোয়ানের সাথে যেতে বললেন আর বললেন, মন দিয়ে কাজ করতে হবে, কিন্তু কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। আমার কাজ জোগাড় হয়ে গেছে জানতে পেরে আমি ওখানে ওনাকে সালাম দিলাম। তারপর দারোয়ানের সাথে বাসার ভেতরে চলে গেলাম। দারোয়ান আমাকে একটা রুমে দিয়ে আবার গেটে চলে গেলেন। রুমটা মোটামুটি বড়ই, সেখানে একটা বিছানা করা ছিল। আমি বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। দরজায় টোকা পড়তে ধরফড়ে উঠলাম, দেখি দরজায় ম্যাডাম দাঁড়িয়ে আছেন। আমি উঠে বসতেই ম্যাডাম আমার রুমে আসলেন। মনে হয় তুমি অনেক ক্লান্ত। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। জি ম্যাডাম, 2 রাত 2 দিন পর্যন্ত ঘুমাইনি। এক রাতে বাস কাউন্টারে আর এক রাত টং দোকানের পাশে বসে কাটাইছি, তাই ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারিনি। ম্যাডাম আমাকে আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন, কে কে আছে আমার পরিবারে। আমি বললাম। তারপর আমার লেখাপড়া জানতে চাইলেন। আমি বললাম আমি এবার এইচএসসি পরীক্ষা দিলাম। উনি কেমন যেন রহস্যময়ভাবে আমার দিকে তাকালেন, হয়তো ভাবছেন আমি মিথ্যা বলছি। তিনি আবার আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি সত্যি এসএসসি দিয়েছো এবার? জি ম্যাডাম। আচ্ছা বলো তো, তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে? ম্যাডাম পরশু আমার লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, আর আমি পরীক্ষা দিয়ে ওই দিক দিয়েই সোজা ঢাকায় চলে এসেছি, বাড়িতেও যাইনি। আমি ব্যাগ থেকে আমার এডমিট কার্ডটা বের করে ওনার হাতে দিলাম। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? তোমার বাড়ির লোকজন তো মনে হয় এতক্ষণ তোমায় অনেক খুঁজছে, চিন্তা করছে তোমার জন্য। আসলে ম্যাডাম, একজন ছাড়া তো হয়তো কেউ এখনো জানতেই পারেনি যে আমি আর বাসায় নেই। আচ্ছা, তুমি যে চলে এসেছো, তোমার খারাপ লাগছে না? সত্যি কথা বলতে ম্যাডাম, আমার পিচ্চি বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে। জানি সে আমার জন্য আমার রুমে বসে অনেক কান্না করছে, তবে সেটা সে আর কাউকে বসতে দেবে না। খুব ছোট্ট আমার পিচ্চি, কিন্তু সব বোঝে, আর আমার কথার অবাধ্য সে কখনো হবে না। আচ্ছা, তুমি যে বললে তোমার আসার খবর কেউ জানতে পারবে না, আর তোমায় খুঁজবে না কেন? আসলে আমি আমার পরিবারে আগাছার মতো ছিলাম, তাই আমি চলে এসে আমার বাড়িটাকে একটু আগাছা মুক্ত করলাম। আপনি বলছেন আমার বাড়ির লোক আমাকে খুঁজবে, সেটা কেউ কখনো করবে না। মানে একই বাড়িতে আসি, অথচ 10 দিন থেকে আমার কেউ কোনো খবর নেয়নি। আমার বাবা মাও না, শুধু আমার পিচ্চি ছাড়া। বোনটা আমাকে অনেক ভালোবাসে, তো তাই। ও আচ্ছা, আজ তাহলে তুমি রেস্ট নাও, কাল থেকে মন দিয়ে কাজ করিও, কেমন? জি আচ্ছা ম্যাডাম। কথাটা বলে ম্যাডাম আমার রুম থেকে চলে গেল। রাত্রেবেলা বোনের কথা খুব মনে পড়ছিল, তাই না? পিচ্চিটা কেমন আছে, কি করছে না, আবার এখনও কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যাডাম খাওয়ার জন্য ডাক দিলেন। খাওয়ার পর আমার ডায়েরিতে কিছু অনুভূতি লিখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল হতে আমার কাজ শুরু হলো। বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া, ফুল গাছে জল দেওয়া আর 5-4 মাস খাটাই আমার কাজ। আমি আমার সব কাজ খুব মনোযোগ দিয়ে করি। কাজের তেমন একটা চাপ থাকে না, প্রতিদিনই একই কাজ করতে হয়। ম্যাডাম অবশ্য মাঝে মাঝে বাইরে পাঠিয়ে দেন কাজ করে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে তিনি খুব ভালোভাবেই বুঝিয়ে দেন কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে। আসলে ম্যাডাম অনেক ভালো ছিলেন। আমি যখন আমার বাড়িতে ছিলাম তো আমার সবাই ছিল, সবাই আমার আপন হয়েও আপন ছিল না। পিচ্চি ছাড়া কথা বলার মতো আর কেউ ছিল না আমার। আমার এখানে সবাই পর, সবাই অপরিচিত, তো ও এখানে আমি অবহেলিত না। আমি বাসার সব কাজ খুব ভালোভাবেই করতাম, তাই খুব তাড়াতাড়ি সবার কাছে ভালো বলে পরিচিত হলাম। ম্যাডাম মাঝে মাঝে এসে আমার সাথে গল্প করতো। উনি কখনো কখনো এমন আচরণ করতো মনে হতো আমি ওনার পরিবারেরই একজন। আমি সবসময় ওনাকে ম্যাডাম বলেই ডাকতাম। একদিন তিনি আমার সাথে গল্প করছিলেন, হঠাৎ তিনি আমাকে ম্যাডাম বলে ডাকতে মানা করে দিলেন। যেহেতু তোমার এখানে আপন কেউ নাই, তাই তুমি আমাকে আন্টি বলে ডাকবা। তারপর থেকেই আমি ওনাকে আন্টি আর ওনার স্বামীকে আঙ্কেল বলেই ডাকি। এভাবেই খুব সুন্দরভাবে আমার দিন কাটতে লাগলো। তবে একটা দিনও আমি আমার পিচ্চিকে ভুলতে পারিনি। প্রতিদিনই তার জন্য আমার যে অনুভূতি হতো
তার সবটুকুই আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। মাঝে মাঝে তোর ছবিগুলো দেখে কেঁদেই দিতাম। এভাবে 2.5 মাস হয়ে গেল আমি এই বাসায় আসি। আমার কাজ আর সততা দেখে আন্টি আঙ্কেল খুব খুশি। যখন আমি এখানে আসি তখন আমার কাজের বেতন নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এই 2.5 মাসে আন্টি আমার বেতন নিয়ে আলোচনাই করেননি। আমার তখন টাকার দরকার পড়েনি, তা আমিও করিনি। তবে প্রতি সপ্তাহে আমার হাত খরচের জন্য আন্টি আমাকে কিছু টাকা দিতেন। সেখান থেকে কিছু টাকা খরচ করতাম, কিছু রেখে দিতাম। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমি আমার বাসার পাশের কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট নিলাম। আমার রেজাল্ট দেখে খুশিতে আমার চোখে পানি চলে আসলো। কারণ যে রেজাল্ট হয়েছে তার থেকে আর ভালো রেজাল্ট যে নেই। কম্পিউটার দোকানদার আমাকে কংগ্রেচুলেশন জানালো। তারপর রেজাল্ট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আন্টি আমার রুমে বসে আছে। প্রায় 3 ঘন্টার মতো বাইরে ছিলাম। তাই আন্টি একটু বকা দিল, কিন্তু তার এই বকাতে রাগ করা যায় না, কারণ এই বকা হলো আবেগের বকা। তাতে মিশে আছে হারিয়ে ফেলার ভয়। তারপর আন্টি আমার মুখের দিকে তাকালেন। আমার ছল ছল চোখ দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আমি একটু বকা দিলাম তাতেই তোমার কাঁদতে হবে? না আন্টি কিছু হয়নি, এমনিতেই এই বোনটার কথা আজ খুব মনে পড়ছে। আচ্ছা, কিছু হয়নি তো? তোমার রোলটা দাও তো। আজ তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, জানো তো? কতক্ষণ থেকে তোমার রোল নেওয়ার জন্য এখানে বসে আছি আর তুমি নেই। তখন আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কয়েক ফোঁটা নোনা পানি আমার গাল বেয়ে গড়িয়ে পড়লো। আমার বাবা মা আমার পরীক্ষার সময় আমায় আর আমার পরীক্ষা নিয়ে বিন্দু মাত্র বিচলিত ছিল না। আমার একটু কেয়ার নেয়নি, আর ইনি আমার কেউ নন। অথচ আমার রোল নেওয়ার জন্য নাকি অনেকক্ষণ থেকে এখানে এসে বসে আছেন। তখন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আর কাঁপা কাঁপা হাতে আমার রেজাল্টটা আন্টির দিকে বাড়ি দিলাম। আন্টি আমার হাত থেকে কাগজটা নিলেন। দেখতে পেলেন এটা আমার রেজাল্ট। তিনি ভালো করে আমার রেজাল্টটা দেখলেন। তারপর তিনি অবাকভাবে আমার দিকে তাকালেন। আমি এখনো কাঁদছি। তিনি আমার চোখে পানি দেখে ধরা গলায় বললেন, আরে বোকা ছেলে, কাঁদিস কেন? চোখের পানি মুছে ফেল আর দাঁড়া, আমি আসছি। বলেই চলে গেলেন। তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন। ফিরে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন, যা মিষ্টি নিয়ে আয়। আমি দেখলাম আমার রেজাল্ট দেখে আন্টি অনেক খুশি হয়েছে। খুশিতে ওনারও চোখ ছলছল করছে। আমি টাকা নিয়ে দোকানে মিষ্টি আনতে গেলাম। মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বাসায় চলে এলাম। এসে মিষ্টির প্যাকেটটা আন্টির হাতে দিলাম। উনি প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে আমার মুখের সামনে ধরলেন। আমি হাত দিয়ে মিষ্টিটা নিতে যেতেই, একদম না, আমি তোকে এই মিষ্টি খাইয়ে দিব। আবার আমার চোখে পানি এসে গেল। পিচ্চির কথা মনে পড়ে গেল। অনেকদিন হয়ে গেল ওই ছোট্ট হাত দিয়ে আমাকে খাইয়ে দেয় না। আজ থাকলে আমাকেও খাইয়ে দিত, আমিও খাইয়ে দিতাম। চোখের পানি দিয়ে আবার গাল ভেজে যাচ্ছে। সেই পিচ্চি শেষবারের মতো খাইয়ে দিচ্ছিল। ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি মিষ্টিটা আন্টিকে সালাম করে ওনার কাছে দোয়া চেনলাম। রাত হয়ে গেছে। আজ বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। পুরোনো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। আচ্ছা, ওরা কি একবার আমার কথা মনে করছে? যদি একজন আমার খোঁজ নিয়ে থাকে তাহলে অবশ্যই পিচ্ছি ওদেরকে আমার দেওয়ার চিঠিটা দিয়ে দিয়েছে। ওকে তো তাই করতে বলেছিলাম। যে চিঠিতে লেখা ছিল আমার মনের কিছু অব্যক্ত কথা। কথাগুলো ছিল এমন, প্রিয় বাবা ও মা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানি তোমরা যেদিন এই চিঠি পাবে সেদিন আমি কোথায় আছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আচ্ছা মা, বাবা, তোমরা বলো তো আমি ঠিক কবে থেকে বাড়ি চলে গেছি? জানি বলতে পারবে না। যেদিন আমি চলে এসেছি তার আগের রাতে চুপি চুপি আমি তোমাদের রুমে গেছিলাম শুধু তোমাদেরকে শেষবারের মতো দেখতে। সে রাতেই তোমাদের রুমে যে বড় ক্যালেন্ডারটা আছে ওটাতে সেদিনের তারিখটাতে একটা গোল দাগ দিয়ে এসেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের এত সুন্দর ক্যালেন্ডারটা দাগ দিয়ে নষ্ট করার জন্য। যদি খুব ছোটো করেই দাগ করেছি, বড় করে দিলে তো আবার রাগারাগি করবে। তখন আবার আমার জন্য আমার বোনটাকেও কথা শুনতে হবে। আচ্ছা তোমাদের কি একটাবারও আমার কথা মনে পড়ে না? আমি জানি না বোন কতদিন পর তোমাদেরকে চিঠিটা দিতে পারবে। আসলে আমি তো বলেছিলাম তোমাদের পরিবারের একটা উটকো ঝামেলা, তাই না? তাই তো আমি চলে গিয়ে তোমাদের সেই ঝামেলা থেকে মুক্তি দিলাম। সত্যি বলছি মা, আমি খুব একতো বিরক্ত। আমাকে তোমাদের এই অবহেলা করা, বকাঝকা, মারধর করা, আমাকে কথায় কথায় মরতে বলা, এগুলো আর আমার একদমই সহ্য হতো না মা। জানো মা, তোমাদের আমার সাথে এমন আচরণ করায় আমি খুবই কষ্ট পেতাম। ঘরে বসে দিন রাত কাটতাম আমি। কান্নায় যখন আমি ভেঙে পড়তাম তখন একজন এসে আমার মাথায় হাত বলে দিত। খুব শান্তি পেতাম মা তখন। আমি ভাবতাম মা তুমি এসেছো, তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে আমায় আদর করে দিচ্ছ। সুখে বুকটা ভরে যেত মা। জানো মা, যখন আমি আমার মাথা তুলে পেছনে তাকাতাম তোমাকে আমি কখনোই দেখতে পাইনি। আমি দেখতাম আমার পিচ্চি বোন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
আর আমার মাথায় হাত বলে দিচ্ছি। জানো মা, তোর আমরা দুই ভাই বোন মিলে দরজা জানালা লাগিয়ে দিয়ে দুজনে দুজনকে জোরে ধরে অনেকক্ষণ করে কাঁদতাম। তখন মনটা অনেকটা হালকা হতো। জানো মা, এভাবে আমি আমার পিচ্চি বোনকে কখন যে তোমার জায়গাটা দিয়ে দিয়েছি নিজেও বুঝতে পারিনি। সেই একমাত্র ছিল যে একসাথে আমার বাবা মা ভাই বোন সব। জানো মা, এরকম একটা বোন থাকলে আর কারো দরকার হয় না, এমনকি বাবা মারও না। জানো, তো অনেক খুব খারাপ লাগতো যখন আমার জন্য তোমরা আমার বোনটাকেও খুব বকতে। তখন আমি খুব কষ্ট পেতাম। ও তো খুবই ছোট, তোমাদের কি ওকে না বকলে হয় না? তোমরা যদি আমার জন্য বোনকে খুব বকতে, সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মরে যাব। তোমাদের কথায় কথায় মরতে বলাটাকে সত্যি করে দেব। জানো মা, আমি একদিন মরতেও গিয়েছিলাম, কিন্তু মরতে পারিনি। জানো কেন মরতে পারিনি? যখন আমি রশিটা ঝুলে চেয়ারটা সরাই দিতে যাব, তখন একটা মুখ আমার মনে জল জল করে ভেসে উঠলো। জানো সেটা কার মুখ? সেটা তোমার মুখ না মা, তোমার মুখ না, সেটা আমার বোন, মানে আমার মায়ের মুখ। মনে হচ্ছিল এই বুঝি দৌড়ে এসে বলতেছে, দাদা ভাই চকলেট দিই, দাদা ভাত খেয়ে দিই। এভাবে আর মরা হয়ে উঠতে নেই। তবে আজ থেকে তোমরা আমাকে মৃত ভাবতে পারো। আমি তোমাদের কাছে আর কোনো দাবি নিয়ে আসবো না। শুধু আমার বোন, আমার পিচ্চির বেলায় তোমরা কোনো কিছু বলিও না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার পিচ্চিকে তোমরা কষ্ট দিও না, আমার মতো তাইকে অবহেলা করিও না। সে তো শুধু আমার বোন না মা, শুধু তোমাদেরও মেয়ে। শুধু শুধু আমার জন্য কেন তাকে কষ্ট দাও? আমি চলে যাচ্ছি মা, শুধু আমার বোনটাকে একটু ভালো রেখো, সুখে রেখো, আরও একটু ভালো করে যত্ন নিও। আমি কিছু লিখতে পারছি না মা, লিখতে গেলেই হাতটা কেঁপে কেঁপে উঠতেছে। আমি এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। ইতি তোমাদের আগাছা। বোনটার জন্য খুব খারাপ লাগছিল, কেন জানি মনে হচ্ছিল সে আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তখন ভাবলাম আমাকে আমার বোনের জন্য কিছু করা দরকার। সেখান থেকে একটু একটু করে টাকা জমাতে শুরু করলাম। এরপর কিছুদিন কেটে গেল। আমি একদিন আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার শহরে আমার স্কুলে আসলাম আমার মার্কশিট নিতে। সেখানে এসে আমার এক বন্ধু দেখা পেলাম, সেও একই কাজে আসছে। আমি যে এখানে আসছি সেটা যেন কাউকেই না বলে, তার জন্য ওর কাছে অনুরোধ করলাম। আমার পিচ্চির খবর রাখতে বললাম। ওকে আমার বাসার ফোন নাম্বারটা দিয়ে আমি আমার কাজ শেষ করে সেদিন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে পাশে একটা কলেজে ভর্তি হলাম। এভাবেই বাসার কাজ করেই আমি আমার কলেজের পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। কাজ করে আবার পড়ালেখা করা অনেক কষ্টের, তবু সেই কষ্টটাই আমি করতাম। সারাদিন কাজ করতাম, অনেক রাত পর্যন্ত বই পড়তাম। মাঝে মাঝে আমার পিচ্চির কথা খুব মনে পড়তো, ওর জন্য অনেক খারাপ লাগতো। তাই প্রতিদিন ওকে নিয়ে কিছু না কিছু ডায়েরিতে লিখে রাখতাম। একদিনের জন্য আমি ওকে ভুলতে পারি না, আর ওকে ভুলে থাকতেও চাই না। এভাবে দিন অতিবাহিত হচ্ছে। আমি কলেজে যাওয়ার খুব কম সুযোগ পেতাম, গেলেও সাদামাটাভাবে যেতাম। আমার তেমন ভালো কোনো পোশাকও ছিল না যে হিরো মার্কেট স্টাইল নিয়ে কলেজে যাব। আমি এখানে পড়াশ্রিত, তাই আমার ফ্যাশন শোভা পায় না। তাছাড়া আমি তো একটা সাধারণ কাজের ছেলে, কখনো হয়তো ভুলে একটু ময়লা কাপড় পরেই কলেজে চলে যাই। তাই কলেজে কেউ আমার সাথে মিশতে চায় না। আমিও চেষ্টা করি। কলেজের বন্ধু বান্ধবীরা আমাকে গায়ে খ্যাতি বলে, আমি কিছু মনে করি না। ঢাকা শহরে স্মার্ট, কলেজের ছেলে মেয়েরা তো আরও, শুধু আমি ছাড়া। কারণ আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়। একদিন আমি ক্লাস শেষ করে হেঁটে হেঁটে বাসে যাচ্ছি, তো আমার পাশে একটা রিক্সায় একটা চাকা গর্তে পড়ে। রিক্সা থেকে একটা মেয়ে পড়ে যাচ্ছিল। মেয়েটা লাফ দিয়ে রিক্সা থেকে নামলো, কিন্তু শরীরের ভার কন্ট্রোল করতে না পেরে ড্রেনে পড়ে যাচ্ছিল। তাই আমি হাত বাড়িয়ে মেয়েটার একটা হাত ধরে ফেললাম, ওকে টেনে আনলাম সেফ জায়গায়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলাম আমারই ক্লাসমেট। তখন মেয়েটা আমার দিকে তাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল। মেয়েটা বলছে, তুই আমার হাত ধরলি কেন? আপনি ড্রেনে পড়ে যাচ্ছিলেন, তাই আপনার হাতটা ধরেছিলাম। তুই আমার হাত ধরাচ্ছে, আমি ড্রেনে পড়ে গেলি বেশি খুশি হতাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? এই কথা বলে মেয়েটা আমার গালে আরও কয়েকটা ঠাস ঠাস করে দিয়ে চলে গেল। আমি মুখ ভার করে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখনই একটা লোক এই ছেলে বলে কাকে যেন ডাকছে। আমি মাথা নিচু করে ওনার দিকে তাকাতেই উনি আমার ইশারা করে ওনার ওখানে যেতে বলছেন। আমি ভয় পেয়ে গেলাম। এই মাত্র একটা মেয়ের হাতে চর খেয়েছি, ইনি এখানেই ছিলেন, নিশ্চয়ই দেখেছেন আর ভাবছেন আমি মনে হয় খারাপ কিছু করেছি, তাই মেয়েটা মেরেছে। ইনি আবার ডেকে হয়তো আমাকে মারবে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, লোকটা আবার আমাকে ডাকলো। আমি ভয়ে ভয়ে লোকটা দিতে যেতে লাগলাম। তিনি আমার একটা হাত ধরলেন, ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। লোকটা বলল, দেখে তো সাদাসিধে শান্ত ছেলে মনে হচ্ছে, তা মেয়েটার হাত ধরতে গিয়েছিলে কেন? ও পড়ছে পড়ুক, ড্রেনে চুবানি খাক, তাতে তোমার কি? শোনো, এই শহরে কেউ কারো নয়,
তাই পরবর্তীতে নিজে থেকে কারো উপকার করতে যাবা না। তোমার ভয় নেই, আমি সব দেখেছি, তোমার কোনো দোষ ছিল না। বলেই লোকটা আমায় বিদায় দিল। আমি বাড়ি চলে আসলাম। এর কিছুদিন পর কলেজের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হলো। আমার পিচ্ছির ইচ্ছা আমি ডাক্তার হব, তাই সায়েন্স নিয়েই পড়ছি। যখন আমাদের প্রথম বর্ষের রেজাল্ট দিল, তখন পুরো কলেজে পিনপতন নীরবতা। আসলে কি এমন হয়েছিল যার জন্য এই নীরবতা? হ্যাঁ, অবশ্যই অস্বাভাবিক কিছুই হয়েছিল। আমাদের কলেজের এত স্মার্ট, এত মেধাবী স্টুডেন্টের মধ্যে সায়েন্স ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল গাইয়া আনস্মার্ট খ্যাত মার্কা ছেলেটি। সেও আবার অন্যের চেয়ে অনেক মার্কস বেশি পেয়ে। যেদিন কলেজের রেজাল্ট দেয় সেদিন কলেজের রেজাল্ট নিতে গিয়েছিলাম। তারপর 3 দিন কলেজে যায়নি। এত কাজ করে রেগুলার কলেজে যাওয়া অসম্ভব, তাই কলেজে না গেলেও বাসার কাজ করে গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তারপরের দিন যেদিন কলেজে গেলাম, গিয়ে দেখি পুরো দৃশ্যপট পাল্টে গেছে। যেখানে আমি কলেজে ঢুকতেই সবাই আমাকে টিজ করতো, আমাকে দেখলে অন্য স্টুডেন্টরা বলতো দেখ গর্ত থেকে উঠে এসেছে, কেউ বলতো দেখ সবাই মিস্টার খ্যাত কলেজে ঢুকলো। ক্লাসরুমে ঢোকার সময় কেউ কেউ বলতো আরে খ্যাত সাহেব এসেছে, ওকে বসতে দে। আমি ওদের এমন সব কথা শুনেও নির্বিকার থাকতাম। ক্লাসে ঢুকে যে বেঞ্চটায় কেউ বসে না সেই বেঞ্চটাতে বসতাম আর নীরবে ক্লাস করে যেতাম। তখন একবার ক্লাসে ঢুকে দেখি কোনো বেঞ্চ খালি নেই। আমি গিয়ে আমার এক ক্লাসমেটের পাশে বসে যাই। তখন সাথে সাথে ছেলেটা আমাকে বলে, ওই খ্যাত, বসার আর জায়গা পাইলি না, আমার কাছে এসে বসতে হলো। এরকম আরও কয়েকটা অকথ্য ভাষা ব্যবহার করে ছেলেটা। আমাকে ওই বেঞ্চে রেখে বাকি ফ্রেন্ডদের নিয়ে উঠে চলে গেল। তারপর থেকে আর কারো কাছে কোনোদিন বসিনি। আমি দেখেছি ক্লাসের শেষের দিকে কোনো একটা বেঞ্চ ফাঁকা পড়ে থাকে, আমি সেই বেঞ্চেই বসতাম। কিন্তু কলেজে ঢোকার সময় কোনো আওয়াজ পেলাম না, কেউ আমাকে নিয়ে কিছুই বলো না। ক্লাসে ঢুকলাম, কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু মাঝে মাঝে আমার দিকে আর চোখে আমাকে দেখছে। 1 বছর হয়ে গেছে এই কলেজে। শুরুর প্রথম দিকে কলেজজন ছাড়া কারোর সাথেই কোনোদিন কথা বলিনি, কারোর সাথে কথা বলার প্রয়োজনও মনে করিনি। এত কাজের চাপে ক্লাসের পর কোথায় দাঁড়ানোর সময় পর্যন্ত ছিল না। কলেজে এখন সবার টপিক আমাকে নিয়ে। আমার রেজাল্ট ওরা মেনে নিতে পারেনি। একদিন কলেজে ঢুকছি, সেদিন দেখি যে রিক্সা থেকে মেয়েটা পড়ে যাচ্ছিল, সেই মেয়েটা আমাকে ডাকছে আর আমার দিকে আসছে। আমি ভাবছি আজও বুঝে আমাকে কোনো কিছু বলে ঝাড়ি মারবে, কিন্তু আমি তো কিছুই করিনি। তাই দাঁড়ালাম, দেখি আজ কি বলে। কিন্তু যা ভাবছিলাম তা হলো না। মেয়েটা এসে বলল, সরি। কেন? আসলে আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আমি এরকম ব্যবহারে অভ্যস্ত। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। বলে হাত বাড়িয়ে দিল। দেখেন আমি একটা খ্যাতমার্কা ছেলে, হঠাৎ আমার সামনে ফ্রেন্ডশিপ করাটা আপনার ঠিক হবে না। আপনি অনেক সুন্দর স্মার্ট, আমি একজন আনস্মার্ট গরিব ছেলে। আর জানেন তো আমার এই হাত ড্রেনের ময়লার থেকেও অপরিষ্কার, তাই আমার হাতের সাথে আপনার হাতে ছোঁয়া লাগলে আপনার হাতটা অপরিষ্কার হয়ে যাবে, হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই আমার সাথে ফ্রেন্ডশিপ না করাই ভালো। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দাওনি? বললাম তো আমি কিছুই মনে করিনি। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করছো না কেন? এমনিতেই আমার কোনো ফ্রেন্ডের দরকার নেই তাই। কেন? দেখেন আমি একটা বাড়িতে কাজ করি, সেখানে থেকে কাজের ফাঁকে এখানে লেখাপড়া করছি। আমি এমনিতেই কাজের চাপে পড়াশোনার সময় পাই না, তাই কলেজে নিয়মিত আসতে পারে না। আর ফ্রেন্ডশিপ করে আপনার সাথে সময় নষ্ট করে আমার পড়াশোনার সময় কমে ফেলতে চাই না, তাই প্লিজ আমাকে ক্ষমা করবেন বলে চলে আসলাম। এতক্ষণ অনেকেই আমাদের দেখছিল। আমি ক্লাসে এসে শেষের দিকের বেঞ্চটায় বসলাম। মেয়েটাও দেখি আমার পিছিয়ে পিছিয়ে আমার বেঞ্চটায় এসে বসলো। আমি ওর থেকে অনেকটা দূরত্ব রেখে বসলাম। এভাবে ক্লাস করে বাসায় চলে এলাম। এরপর থেকে মেয়েটা প্রতিদিনই আমার সাথে কথা বলতে চাইতো। আমি আর ওর ডাকে সাড়া দেইনি, কিন্তু প্রতিদিনই একই বেঞ্চে বসে ক্লাস করি। আমাকে এখন আর কেউ খ্যাত বলে না। আমি সরাসরি কলেজে এসে ক্লাস করি আর সোজা বাড়ি চলে যাই। আন্টি আমার লেখাপড়ার প্রতি টান দেখে আমাকে এই সময়ে কাজ করতে দিতেন না। একদিন ক্লাস শেষ করে স্যারের সাথে দেখা করে বাড়ি যাচ্ছি। স্যারের সাথে দেখা করে একটু দেরি হয়ে গেছে। আমি একটা রুমের পাশে আসতেই শুনতে পেলাম কেউ একজন বলছে, দেখিস আমি ওই ছেলেকে নাকের জলে আর চোখের জল করব। ওকে এমন ছ্যাঁকা দিব যে সারা জীবন ভুলতেও পারবে না। কাল কলেজে কি হয় দেখবি। আমি কলেজের গেটে আসলাম মাত্র, দিকে একটা বাচ্চা মেয়ে একটা কাগজ নিয়ে আমাদেরকে দৌড়ে আসতেছে। আমি কাগজটা নিতে দেখি একটা মেয়ে সিএনজিতে উঠে চলে গেল। আমি বাসার পথে হাঁটতে হাঁটতে কাগজটা খুললাম, সেখানে লেখা ছিল, ভাইয়া কাল আপনাকে কেউ প্রপোজ করবে, আপনি সেটা ভুলেও একসেপ্ট করবেন না। মেয়েটি আপনাকে ভালোবাসে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য করবে যাতে আপনি পরবর্তীতে খারাপ রেজাল্ট করেন।
মেয়েটা শুধু আপনাকে ফাঁসানোর জন্যই আপনাকে প্রপোজ করবে। আমি কাগজটা বইয়ের মধ্যে ঢুকে রেখে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। পরের দিন তাই হলো, আমার সাথে যে মেয়েটা বেঞ্চে বসতো সেই মেয়েটা এসে সরাসরি আমার হাত ধরে কলেজের একপাশে ট্রেনে নিয়ে গেল। মেয়েটার নাম ছিল বিন্তি। একপাশে নিয়ে গিয়ে বিন্তি বলল, শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। সে তো জানি, জানি মানে? কিছু বলবেন বলেই তো এখানে ট্রেনে নিয়ে আসলেন। ভালোই তো বুঝো, তা কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? না, এতটা বোঝার ক্ষমতা আমার এখনো হয়নি। দেখো, আমি সোজা মেয়ে, তাই সোজা সাপটা কথা বলছি। তো বলেন, কি বলতে চান? আমি তোমাকে পছন্দ করি। ও ও মানে? কিছু না, আপনি আমাকে প্রশ্ন করেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসো না? তবে এখন থেকে বাসবে। জি না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনি মুখে আমাকে ভালোবাসেন বলতেছেন, কিন্তু আপনার মনে অনেক কিছু আছে, আপনার চোখ সেটাই বলে। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। দেখেন, আমি কোনো মায়ার জালে জড়াতে চাই না, তাই আমাকে জোর করবেন না প্লিজ। তুমি শুধু একটিবার আমাকে ভালোবাসার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। দেখেন, আমি গরিব ঘরের ছেলে, অন্যের বাসায় কাজ করে খাই, আপনি কখনোই আমার সাথে চলতে পারবেন না। তুমি শুধু একবার ভালোবেসে দেখো, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা আজকেই বিয়েটা করে ফেলি। তারপর আমি যেখানে থাকি সেখানেই নিয়ে যাব, দুজনেই ওখানে থাকবো। কাল থেকে আর কলেজে আসার দরকার নেই, আমরা অন্যের বাসায় কাজ করে খাবো। কি? হ্যাঁ, কেন পারবেন না? আপনার হাওয়া বেড়ে গেল। আসলে তুমি একটা থার্ড ক্লাস ছেলে, তাই তোমার পরিবারও থার্ড ক্লাস। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? জানি তো আপনি এতক্ষণ আমার সাথে নাটক করছিলেন, আমি রাজি হলে এই নাটকটা আর কিছুদিন করতেন, তারপর আমাকে ধোকা দিয়ে আমাকে কাঁদাইতেন। আপনি আমার জীবনটা নিয়ে খেলতে চাইছিলেন। আসলে আপনার মতো বেয়াদব মেয়েদের জন্য ছেলেরা নষ্ট হয়ে যায়। ওই কুত্তার বাচ্চা, তোর মতো একটা রাস্তার ছেলের সাহস কিভাবে হয় আমাকে বেয়াদব বলার? এরকম আরও কিছু অকথ্য ভাষায় গালি দিয়ে আর কয়েকটা চর মেরে আমার গাল লাল করে চলে যায়। আমি চুপ করে শুধু তাকিয়ে দেখি, কিছু বলতে পারি না। সেদিন আমি আর ক্লাস করলাম না, মন খারাপ করে সোজা বাড়িতে চলে এলাম। আজ আমার বোনটার কথা খুব করে মনে পড়ছে। আমাকে কেউ মারলে, আমার মন খারাপ থাকলে ওই বোনটাই তো আমাকে একটু আদর করে দিত। আজও এখানে, তাই ওর আদরটাও আমার পাওনা হলো না। এরপর থেকে আর কলেজে তেমন যেতাম না। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। আমার ইন্টারের পরীক্ষা চলে এলো, পরীক্ষা দিলাম, অনেক ভালো হয়েছে পরীক্ষা। পরীক্ষার পর একদিন কলেজে গিয়ে এক স্যারের সাথে মেডিকেল নিয়ে কথা বললাম। তিনি আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আমার মনটা আরও খারাপ হয়ে গেল। বোনের কথা খুব মনে পড়ছি। তার অনেক ইচ্ছে ছিল আমি ডাক্তার হব, আমি ওর ইচ্ছা পূরণ করতে পারবো না ভেবে অনেক খারাপ লাগছে। কারণ কারো বাসায় কাজ করে মেডিকেলে পড়াটা অসম্ভব, তাছাড়া মেডিকেলে পড়তে অনেক টাকার প্রয়োজন। সেদিন রাতে বোনকে খুব মিস করছিলাম, তাই বোনের জন্য একটা চিঠি লিখলাম। প্রিয় বোন, আশা করি ভালো আছিস, তোকে খুব মিস করছি রে। আজ খুবই তোকে মনে পড়ছে। তোর হাতে কতদিন থেকে খাওয়া হয়নি, আমার মাথায় হাত বুলে দিসনি। আমি প্রতিদিন সবসময় শুধু তোর কথাই ভাবি। জানিস, আমি মাঝে মাঝে তোকে স্বপ্নে দেখি তুই আমার কাছেই আসিস, তোর ওই ছোট্ট হাতে আমার খাইয়ে দিচ্ছিস, ঘুমানোর সময় আমার চুলে হাত বুলে দিচ্ছিস, আমার কষ্ট হলে তুই আমাকে জোরে ধরে কাঁদছিস, আমার কপালে চুমুকে দিচ্ছিস। আমার খুব ইচ্ছে করছে এখনই ছুটে চলে যাই তোর কাছে। তোকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না রে। কেমন করে ভালো লাগবে বল? তুই ছাড়া যে আমার আপন বলতে আর কেউই নাই। তুই আমার মা, বাবা, ভাই, বোন, বন্ধু সব। তুই ছাড়া তোর কেউ কখনো আমাকে আদর করেনি, তাই মাঝে মাঝে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয় রে। জানি তুই আমার কথা সবসময় মনে করিস, মাঝে মাঝে আমাকে ভেবে কান্না করিস। শোন, তুই কখনোই কান্না করবি না, জানিস তো তোর কান্না আমি সহ্য করতে পারি না। নাহলে কিন্তু আমি এখানেই কান্না করে দেবো। দেখ, তখন বড় হয়ে গেছিস, এবার তুই ক্লাস 9-এ। জানিস আমার না মেডিকেলে পড়া হবে না, আমি তোর স্বপ্ন পূরণ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিস রে বোন, আমি ডাক্তার হতে পারবো না রে বোন। তুই তো পারিস, তুই ডাক্তার হবি, আমি তোকে ডাক্তার হিসেবে দেখতে চাই রে বোন। আমি বুক ফুলে বলতে চাই আমার বোন ডাক্তার। দেখ বোন, অন্য সবার থেকে আমার দুনিয়াটা একটু আলাদা, তুই আমার স্বপ্নটা সত্যি করে দে। আর শোন, তোর এই সময় অনেক আবেগ কাজ করবে, তুই একদম ভুল পথে পা দিবি না, নিজের খেয়াল রাখিস। তোর কিছু হলে যে আমি খুবই কষ্ট পাই রে বোন।
সর্বদা ভালো থাকিস তুই। তোর হতভাগা দাদাভাই দীপ। কিছুদিনের মধ্যেই আমার ইন্টারের রেজাল্ট হলো। এবারে রেজাল্ট ভালোই হয়েছে। আমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম আর সেখানেই ভর্তি হলাম। শুরু হলো আমার ভার্সিটি লাইফ। সে অনেক ভালো ভালো পোশাক পরে ভার্সিটি আসে, আমি আমার মতো করেই ভার্সিটি যাই। আন্টি অনেক আগে থেকে আমাকে প্রতি মাসে আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন অযথা যাতে টাকা খরচা না করে ফেলি, তাই তিনি তখন আমাকে টাকা দিতেন না। কিন্তু আসার 5 মাস পর থেকেই তিনি আমাকে আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন, তোমার বেতনের অনেক টাকা আমার কাছে জমা হয়ে আছে, এক্ষুনি তোমাকে দিয়ে দিই। না হলে একবার যদি খরচ করে ফেলি তখন আবার আমি সমস্যায় পড়ে যাব। একবারই 5 মাসের বেতনের টাকা দিয়েছিলেন আন্টি। তখন আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাই। আমার পিচ্ছি বড় হচ্ছে, তার জন্য তো কিছু করা দরকার। তাই তার ভবিষ্যতের কথা ভেবে নিজে কষ্ট করে ওর জন্য টাকা জমাই। আমি ভার্সিটিও যেতাম আর বাসার কাজও মনোযোগ দিয়ে করতাম। এভাবে আমার দিন পার হচ্ছিল। হঠাৎ একদিন আন্টি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে 4 দিন থাকার পর ওনাকে রিলিজ করে দেন। আন্টির উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওখানে ওনাদের ছেলে মেয়ে দুজনেই থাকেন। পড়াশোনা শেষ করে ওনাদের ছেলে মেয়ে দুজনেই ওখানে সেটেলড হয়েছেন। আমি তাদেরকে কখনো দেখিনি, আর ওরা আমি আসার পর একবারও দেশে আসেনি। তাই আন্টিকে ওখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওনারা ওখানে 6 মাসের মতো থাকবেন। তাই এই বাড়িতে থাকার জন্য আঙ্কেল ওনার ভাই এবং ভাইয়ের বউকে আসতে বললেন। ওনারা কয়েকদিনের মধ্যে চলে এলেন। 1 মাসের মধ্যে ওনাদের লন্ডন যাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেল। যাওয়ার আগে আন্টি আমাকে সাবধানে থাকতে বললেন আর দিয়ে গেলেন এক্সট্রা কিছু টাকা। আসলে অনেক দিন তো থাকবো না, দরকার পড়লে কার কাছে চাইবি, তাই এই টাকাটা রেখে দে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো ছিলেন। যখন ওনারা চলে যাচ্ছিলেন তখন কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেল। চোখ পানিতে ছলছল করছে। আন্টি আমার দিকে তাকালেন, দেখতে পেলেন আমার চোখ পানিতে ছলছল করছে। উনি বললেন, আরে পাগল, কাঁদছিস কেন? মাত্র তো 6টা মাস, হয়তো তারাও আগে চলে আসতে পারি। ভালোভাবে থাকিস কেমন? আমি বললাম ঠিক আছে আন্টি। ওনারা লন্ডনে চলে গেলেন। তার কিছুদিন পরে আমার লাইফ আবার পাল্টাতে শুরু করলো। নতুন যে আঙ্কেল আন্টি আর ওনার ছেলে মেয়ে এসেছেন, ওনারা আমাকে কিছুতেই সহ্য করতে পারে না। প্রথমে এমন করতো না। যখন জানতে পারলাম আমি কাজের ছেলে হয়েও এই বাসায় থেকে লেখাপড়া করি, তখন থেকে শুরু হলো নির্যাতন। তারা আমাকে কোনো সময় ফাঁকা রাখতো না, সবসময় কাজে লাগিয়ে রাখতো। তারা কিছুতেই চান না যে আমি একজন কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। একদিন আঙ্কেল কোথা থেকে যেন এসে আমাকে গাড়ি ধুইতে বলে। তখন আমি ঘর মুছছিলাম, তাই গাড়ি ধুয়ে দিতে একটু দেরি হচ্ছিল। তখন আঙ্কেল আমার কাছে এসে আমাকে ঠাস করে একটা চড় মেরে বলে, তোকে একটা কাজ করতে বলছি আর তুই কথা শুনতে পাস না। তখনই কিছু না বলে আমি গাড়ি ধুয়ে দিতে গেলাম। ঠিক তখনই আন্টি এসে দেখেন যে আমার পুরো ঘর মোছা হয়নি, আর তাতেই আমি গাড়ি ধুয়ে দিচ্ছি। আন্টি আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যাওয়ার সাথে সাথেই আমার বাম গালে আর ওনার ডান হাত দিয়ে ঠাস করে একটা বসতে দিলেন। তোকে বললাম ঘর ভালো করে মুছতে, আর তুই গাড়ি ধুচ্ছিস? তুই তো একটা কাজও ঠিক করে করতে পারিস না। তোকে যে কিভাবে এতদিন কাজে রাখছে কে জানে। আমি তখন কিছু বলতে পারিনি, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। সন্ধ্যার পর আর কাজ নেই, ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল ও আন্টির শোরগোল শুনতে পেলাম। কিছু হারিয়ে গেছে। আমি ওদিকে কান্না দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে সবাই আমার রুমে দরজায় হাজির। তাদের সন্দেহ আমি নাকি আন্টির গলার সোনার চেইন চুরি করেছি, কিন্তু আমি তো জানি আমি চুরি করিনি। তবুও তারা আমাকে জোরাজুরি করতে শুরু করলো। আমাকে চেইনটা ফেরত দিতে বলা হচ্ছে। আমি বারবার বলছি আমি চুরি করিনি। অবশেষে তারা আমার রুম সার্চ করার সিদ্ধান্ত নিল। 2-1 জায়গায় খুঁজে আমার ব্যাগে খুঁজতে লাগলো। আমি তো জানি হাজার খুঁজলে আমার রুম থেকে চেন বের হবে না, কারণ আমি তো চুরি করিনি। কিন্তু সব কিছু ভুল প্রমাণ করে আমার ব্যাগ থেকে সোনার চেনটা বের হলো। আমি বুঝতে পারলাম না এটা আমার এখানে আসলো কীভাবে। চেন পাওয়ার সাথে সাথে আমাকে মারধর শুরু করলো আর বললো, তুই আজকে এখান থেকে চলে যাবি। কোনো চোরের ঠাঁই আমাদের বাড়িতে হবে না। আমি ওনাদের পা ধরে কাঁদতে কাঁদতে বললাম আমি চুরি করিনি, আমি জানি না চেনটা আমার এখানে আসলো কীভাবে, প্লিজ আমাকে বের করে দেবেন না। কিন্তু ওনারা আমার কোনো কথা শুনলো না। আমার ব্যাগে আমার জিনিসপত্রগুলো কোনো রকমে গুঁজে দিয়ে আমাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এক নিমেষেই আমি আবার পথের ছেলে হয়ে গেলাম। আমার মাথায় কিছুই আসছিল না। এত রাতে কোথায় যাব, কি করব? আমি আমার ব্যাগ ধরে কাঁধে নিয়ে একটা ফুটপাতের দোকানের সামনে এসে দাঁড়াই। কিছুই ভেবে পাচ্ছি না এখন কী করব। দোকানের সামনে বসে আছে অনেকক্ষণ ধরে। ঠিক সেই মুহূর্তে আমার ভার্সিটির ফ্রেন্ড শাওন আমার সামনে এসে দাঁড়ায়। ও এসে জিজ্ঞেস করে, কি রে, এখানে ব্যাগ বটনে কি করিস? কোথাও যাচ্ছিস নাকি?
না রে, কোথাও যাবো না। আজ আঙ্কেল আন্টি বাসা থেকে বের করে দিছে, এত রাতে আর কোথায় যাবো, এইখানেই থাকবো ভাবছি। কি? কিন্তু তোকে হঠাৎ থেকে এভাবে বাড়ি থেকে বের করে দিল কেন? কি করেছিলি? চুরি করেছিলাম বন্ধু, চুরি। কোনো চোরকে তো আর বাড়িতে রাখা যায় না, তাই বের করে দিল। কি চুরি করেছিস? ও আবার তুই জানিস কিভাবে চুরি করতে হয়? ফাইজলামি করিস আমার লগে? আসলে ওনারা আমাকে সহ্য করতে পারছিলেন না। ওনারা চান না আমি কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। ওরা সবসময় আমাকে কাজের মধ্যে রাখতো, সেই জন্যই তো কিছুদিন ভার্সিটি যেতে পারেনি। তবুও যখন দিনে কাজ করে আর রাতে গভীর রাত করে বই পড়তে লাগলাম, তখন ওরা সহ্য করতে পারেনি, তাই আর চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তুই না বলেছিলি আঙ্কেল আন্টি অনেক ভালো আর ওনারা চান তুই ভালো করে লেখাপড়া কর? তাহলে হঠাৎ তাদের এমন কি হলো যে এখন তোকে সহ্য করতে পারছে না? আসলে এনারা হলেন আঙ্কেলের ছোট ভাই আর ওনার স্ত্রী। আঙ্কেল আন্টি দুজনে লন্ডন গেছেন আন্টির চিকিৎসার জন্য। আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস? তোর হাতেও তো ব্যাগ দেখতে পাচ্ছি। আরে আমি তো সপ্তাহখানেকের জন্য আন্টির বাড়ি সিলেট যাওয়ার জন্য বের হলাম। আচ্ছা, তুই তাহলে যা, তোর মনে হয় দেরি হয়ে যাচ্ছে। যা মানে? কোথায় যাব? কেন, তুই না বললি তোর আন্টির বাড়ি যাবি? বাবা, খুব ভালো একটা কথা বললি তো তুই। তুই এখানে রাস্তায় পড়ে থাকবি আর আমি দেখেও তোকে রাস্তায় রেখে আন্টির বাড়ি যাবো ছুটি কাটাতে। খুব ভালো কথা তো। তো কি করবি তুই? তুইও কি আমার সাথে এই ফুটপাতে রাত পার করবি নাকি? আচ্ছা তুই একটা কথা বলতো, আমি না তোর একমাত্র বন্ধু, তোর এই অবস্থা আর তুই আমাকে একবার ফোন করেছিস? আমি যদি না আসতাম তাহলে তো সারা রাত তোকে এখানেই কাটাতে হতো, ফালতু ছেলে কোথাকার। আসলে আমি তোকে আমার জন্য ঝামেলায় ফেলতে চাইনি, কোথাও আবার যদি আমার জন্য নতুন করে ঝামেলায় পড়িস। শালা। আমি গালে হাত দিয়ে বসে আছি, তারপর ও বলতে শুরু করলো, তুই ভাবি কি করে যে আমি তোকে আমার ঝামেলা মনে করব? আসলে জীবনে কোনো বন্ধু বানাস নাই তো, তাই তুই বন্ধু মানেই বুঝিস না। আচ্ছা বলতো, তুই আমাকে কতটা ভালোবাসিস? জানি বলতে পারবি না, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আর জানিস তুই আমাকে যতটা ভালোবাসিস তার থেকেও আমি তোকে আরও কতটা বেশি ভালোবাসি, সেটা বোঝার ক্ষমতা তোর নেই। এখন কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আমার সাথে চল। আমি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে ধরলাম, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আসলে আমার ভাগ্যটাই এমন, আমি এক জায়গায় আঘাত পাই, লাঞ্ছিত হই, আবার আরেক জায়গায় গিয়ে আদর ভালোবাসা পাই। আমি ব্যাগগুলো নিয়ে ওর সাথে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ যার সাথে কথা হলো, এ হচ্ছে আমার ভার্সিটি লাইফের একমাত্র বন্ধু। আমি আমার সাধারণ পোশাক আশাক পরে যেতাম বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, কিন্তু শাওন কেন জানি আমাকে আপন করে নিল। অনেক বড় ঘরের ছেলে হয়েও আমার মতো একজন অতি সাধারণ ছেলের সাথে বন্ধুত্ব করছে। আমি যেমন ওর সাথে সারা আর কারোর সাথে মিশতাম না, তেমনি সেও আমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাই আমি তাকে আমার কিছু কথা বলেছিলাম। আমি যে এক বাসায় কাজ করে পড়াশোনা করি এটাও জানতো। সিএনজি করে প্রায় আধা ঘন্টা পর আমরা ওর বাসায় পৌঁছে এলাম। এক বিশাল বড় বাড়ি। ও ফিরে আসতে আন্টি মানে শাওনের মা জিজ্ঞেস করলো, কিরে বাবা, ফিরে আসলি যে? আর ছেলেটিকে? মা, ও অনেক বড় সমস্যায় আছে, তাই ওকে সরাসরি আমাদের বাসায় নিয়ে আসলাম। তা কে ও? ওরই নাম দীপ। মা, তোমাকে তোর সম্পর্কে বলেছিলাম। আর বলেছিলাম না আমার এক বন্ধু আছেন যে অনেক কষ্ট করে অন্যের বাসায় কাজ করে লেখাপড়া করে, এই সেই বন্ধু। আজ ওকে ওই বাসা থেকে বের করে দিয়েছে, তাই নিয়ে এলাম। তা হঠাৎ বের করে দিল কেন? তারপর শাওন আন্টিকে বিস্তারিত বুঝিয়ে বলল, ও আচ্ছা, তাহলে ওকে রুমে নিয়ে যা আর তাড়াতাড়ি দুজনেই ফ্রেশ হয়ে খেতে আয়। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খেতে যেতে হবে। আমরা ফ্রেশ হয়ে খাওয়া করলাম, তারপর আমার রুমে এসে কিছুক্ষণ গল্প করলাম। আমি এরই মধ্যে ওকে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে বললাম। চিন্তা করিস না, আমাদের কোম্পানিতে জয়েন করিস, ইচ্ছে মতো অফিস করবি, কেউ কিছু বলবে না। আর এখন ঘুমা, এখন তো অনেক ক্লান্ত, রাতও অনেক হয়ে গেছে। বলেই ও আমার রুম থেকে চলে গেল ওর রুমে। আমি আবার একটা নতুন রুম পেলাম, একটা নতুন বাসা, যেখানে একজন আমাকে খুবই ভালোবাসে, বাকিরা কেমন হবে জানি না। আজ পিচ্চির কথা খুব মনে পড়ছে। আমি এখানে কেমন আছি আমি জানি না, কিন্তু আমার বোনটা কেমন আছে সেটা খুব জানতে ইচ্ছে করছে। কেন জানি মনে হচ্ছে আমি যেমন পিচ্চিকে ভেবে কষ্ট পাচ্ছি, সে ওইদিকে আমার জন্য কষ্ট পাচ্ছে। আজ অনেক ইচ্ছে করছে ওকে একটাবার আমার বুকে জড়িয়ে ধরে, তাই ওকে একটা চিঠি লিখলাম। প্রিয় বোন, তুই কেমন আছিস রে? জানিস আজ আমি একদম ভালো নেই, আজ অনেক কষ্ট পেয়েছি রে। জানিস আজ কী হয়েছে? আমি যে বাসাটায় এতদিন ধরে থাকতাম সেখান থেকে আজ আমাকে তাড়িয়ে দিয়েছে। আর শুধু তাড়িয়েই দেয়নি রে, আমার উপর চাপিয়ে দিয়েছে চুরির অপবাদ। তুই বিশ্বাস কর, আমি কোনো চুরি করিনি, এটা আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্র মাত্র। কে যেন ওদের একটা সোনার চেন আমার ব্যাগে রেখে দিয়েছিল, আমি সেটা বুঝতেই পারিনি। কিন্তু আমার রুম সার্চ করার সময় আমার ব্যাগ থেকে সোনার চেনটা বের হলো।
এটা আমার ব্যাগে কিভাবে আসলো আমি নিজেও জানি না। যখন আমার ব্যাগ থেকে চেনটা বের হলো তখন ওরা আমাকে খুব মারধর শুরু করলো। আঙ্কেল কোথা থেকে যেন একটা মোটা বেতের লাঠি নিয়ে আসলো, তারপর সেই লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারলো। কিচ্ছু দেখছিল না, আমার পুরো শরীরে আঘাত করছিল। তখন মনে হচ্ছিল এই বুঝে আমার আত্মাটা বের হয়ে যাচ্ছে। তারপর তো বাসা থেকে বের করে দিল। তারপর আমার এক বন্ধু দেখা পাই, ও আমাকে ওর বাসায় নিয়ে যায়। বন্ধুর বাসায় গিয়ে যখন টি শার্টটা খুললাম দেখতে পেলাম আমার সারা শরীরে লাল দাগ। আমার দেখেই কান্না চলে আসছিল, কিন্তু কান্না করতেও পারিনি রে। বাইরেই আমার বন্ধুটি দাঁড়িয়েছিল। পরিচয়ে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম তখন ভালো করে শুতেও পারছিলাম না জানিস, পুরো শরীরটাই ভীষণ ব্যথা করছিল। আজ ঘুমাতে গিয়েও কান্না করতেছি। এখন তোর কথা খুব মনে হচ্ছে রে বোন, তুই যদি এখানে থাকতি তাহলে তোকে জড়িয়ে ধরে অন্তত কাঁদতে পারতাম। জানিস বাড়িতে যখন কেউ আমাকে মারতো আর তুই আমাকে জড়িয়ে ধরে কান্না করতি, তখন তোর স্পর্শ পেয়ে আমার সব কষ্ট চলে যেত। তোর ওই আদর মাখার স্পর্শ আমি কোনোদিনও ভুলতে পারবো না রে। তোর ওই ছোট্ট হাতের কোমল স্পর্শ আমার হৃদয়টাকে যে একেবারে শান্ত করে দেয় রে। যাক সে কথা। শোন, তুই এখন অনেক বড় হয়েছিস, এবার ইন্টারে পড়ছিস, মন দিয়ে লেখাপড়া করবি। তো যে ডাক্তার হতেই হবে রে বোন। তুই শুধু আমার এই আশাটা পূরণ করে দে বোন। আমি তোর কাছে আর কিছুই চাইবো না, আর কিছু লেখার ইচ্ছে করছে না রে বোন। সারা শরীরে খুব ব্যথা। ভালো থাকিস তুই, নিজের যত্ন নিস আমার সুইট বোনটি, নিজের খেয়াল রাখিস। ఇది তোর দাদা দীপ। জানি আমার বোনও আমায় প্রতিদিন মনে করে, খুব ভালোবাসে যে আমায়, আর আমি তো ওকে আমার কথা ভুলতেই দেই না। চিঠি পাঠিয়ে ঠিক মনে করিয়ে দেই। আমি প্রতিদিনের মতো আমার পিচ্চিকে নিয়ে কিছু অনুভূতি ডায়েরিতে লিখে শুয়ে পড়লাম। নিজের জীবনটাকে খুব অদ্ভুত মনে হচ্ছে। ঝড়ের বেগে আমার লাইফটা পাল্টে গেল। খুব ক্লান্ত থাকায় কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। পরদিন শুক্রবার থাকায় ভার্সিটি যায়নি। আমার জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। বিকেলবেলা বোনের জন্য লেখা চিঠিটা পোস্ট করে দিলাম, আর কিছু পেইন কিলার ওষুধ কিনে আনলাম। আর পরের দিন ঘুম থেকে উঠে শাওন ও আমি দুজনে একসাথে নাস্তা করে ভার্সিটি চলে গেলাম। অনেকক্ষণ ধরে দুজনে বসে আড্ডা দিচ্ছি। আমাদের দুজনকে একসাথে দেখে আমাদের ওই এক বান্ধবী ওকে বলে উঠলো, কি রে শাওন, কেমন আছিস? আর এই খ্যাতের সাথে এখানে বসে কি করছিস? চল ক্লাসে যাই। আমার ওদের মতো ভালো পোশাক ছিল না, তাই এখানে এসে অনেকদিন থেকে আমাকে এই খ্যাত কথাটাই শুনতে হয়। শাওন কথাটা শোনা মাত্রই মেয়েটার দিকে কটমট করে তাকালো, মেয়েটাকে কাছে ডাকলো আর বললো, দেখ, ওর একটা নাম আছে, আর নামটা যেমন সুন্দর ও মানুষটাও তেমনি। ও তোদের মতো বড় লোক না যে তোদের মতো ফ্যাশন করে চলবে। আমার এখন কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করছে তোকে একটা ঠাস করে একটা থাপ্পড় মারি। ও তো আমাদেরই বন্ধু, আর তোরা ওর সাথে এমন। আসলে তোরা হইলি বন্ধু নামের কলঙ্ক। তোরা তো শুধু ফ্যাশন করিস না, ফ্যাশনের নামে নোংরামি করিস। একটা কথা জানিস, চাইলেই সবাই তোদের মতো নোংরামি করতে পারে, কিন্তু সবাই সততার নিষ্ঠা নিয়ে চলতে পারে না, যা এর মাঝে আছে। আজকের পর থেকে যেন একে আর খ্যাত বলা না শুনি। যদি কেউ বলে তাহলে সেদিনই বুঝবি আমি কতটা খারাপ হতে পারি, আর ভবিষ্যতে আমাকে আর কথা বলতে আসবি না। আমাকে সামান্য খ্যাত বলাতেই শাওনের এমন রিয়াকশন দেখে আমি তো অবাক। আমি ওকে মাঝে মাঝে থামতে বলছিলাম, কিন্তু ও আমাকে চুপ করতে বলে। মেয়েটাকে এতগুলো কথা শুনে দিল, আমাকে ও আর ক্লাস করতে দিল না। শাওন আমার হাত ধরে টেনে একটা মার্কেটে নিয়ে গেল। আমার জন্য দুটো শার্ট আর দুটো প্যান্ট কিনলো। আমি বাধা দেওয়া সত্ত্বেও আমার কোনো কথা শুনলো না। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। শাওনদের এই বিশাল বড় বাসায় ওরা মাত্র 4 জন, শাওন, ওর বাবা, মা আর ছোটো বোন দিয়া। তাছাড়া কাজের লোক আছে 2টা, তারাও এখানেই থাকে। আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা শাওন আমাকে রেডি হতে বললো। আমি ওর দেওয়া পোশাক পরে রেডি হয়ে গেলাম। ও আমাকে ওর বাবার অফিসে নিয়ে গেল। শাওন আঙ্কেলকে বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিল। আমার সম্পর্কে আঙ্কেলকে সব বুঝিয়ে দিল, কারণ উনি বাসায় ছিলেন না, তাই আমার সম্পর্কে জানতেন না। পরের দিন থেকে আমার আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ভার্সিটি যাই, আবার সেখান থেকে অফিসে। যেদিন অফিসে কাজ বেশি থাকতো সেদিন সকালেই অফিসে যেতাম। আমি যেটুকু সময় অফিসে থাকি খুব মনোযোগী হয়েই কাজ করি। আমার কাজ আর ব্যবহার দেখে আঙ্কেল আন্টি দুজনে অনেক খুশি। ওনারা আমাকে ওনাদের সন্তানের মতোই দেখেন। যেহেতু অফিসে যাই সেদিনের পর থেকে আমার পোশাক আশাকেও অনেকটা পরিবর্তন আনতে হয়েছে, কিন্তু পোশাকে পরিবর্তন হলেও আমার আচরণে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি কখনোই আমার পিচ্চিকে ছাড়া ভালো থাকতে পারি না। আমি ভার্সিটিতে কারোর সাথে তেমন কথাই বলতাম না, মানে বলতামই না, চুপচাপ থাকতাম। একদিন হয়েছে কি, সেদিন শাওন ভার্সিটি যায়নি, আমি একাই গেছিলাম সেদিন। তখন আমি ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছিলাম। গেট থেকে বের হতেই একটা ধাক্কা খেলাম। দেখি আমার সাথে ধাক্কা খেয়ে একটা মেয়ে পড়ে যাচ্ছে। আমি হাত বাড়িয়ে মেয়েটার হাতটা ধরলাম। মেয়েটা বাঁকা হয়ে এক হাত পেছনে দিয়ে আমার হাত ধরে ঝুলে আসে। মেয়েটা আমার চোখের দিকে চেয়ে আসে, আমিও মেয়েটার চোখের দিকে তাকিয়ে আসি। কি রোম্যান্টিক মোমেন্ট! কিন্তু ওই রোম্যান্টিক মুহূর্তটা মেঘাচ্ছন্ন হতে বেশিক্ষণ সময় লাগলো না।
মেয়েটা সোজা হয়ে আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নেই, আমার গালে একটা ঠাস করে মেরে দিল আর বলল, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? দেখেন আমি কিন্তু ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি, আপনি নিজেই তো আমাকে ধাক্কা দেন। হ্যাঁ হ্যাঁ, জানি তো। এখন আরো কত বাহানা, মিথ্যে কথা বের হবে। যেই সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মনের মতো সুরসুরি জাগে যে কিভাবে মেয়েটার স্পর্শ পাওয়া যায়, আর কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে ধাক্কা খেতে হয়। তারপর ছেলেটি বলে সরি, দেখতে পাইনি, আরো কত কি বলবে। সব বেহায়ার দল। এই যে দেখেন আপনি কিন্তু অনেক বেশি বকতেছেন, আপনি যেটা বলতেছেন সেটা সিনেমার ডায়লগ। আমি মোটেই আপনাকে ধাক্কা দেইনি, উল্টো আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, তাই সরিটা আপনার বলার দরকার। আমরা ক্লাস শেষ করে যখন বের হচ্ছিলাম তখন আপনিই ভেতরে আসছিলেন, তখন ভুলটা তো আপনিই করছে, আপনি দোষ করবেন, আবার আপনি থাপ্পড় মারবেন, আবার ঝাড়িও মারবেন। এটা কোন দেশের আইন বলেন তো, যে অপরাধী শাস্তি পায় না শাস্তি দেয়? এই দেখো, এমন বাজে ব্যবহার করবে না আমার সাথে। বাজে ব্যবহার আমি করছি না, বাজে ব্যবহার আপনি করছেন, আর সেটা আপনার মতো মেয়েদেরকেই মানায়। আর তখন থেকে আপনি আমাকে তুমি তুমি করে বলে যাচ্ছেন কেন? আমি কি আপনার দোস্ত লাগি না ইয়ার যে আমাকে তুমি করে বলবেন? এমনকি আমি তো আপনাকে চিনি বলেও মনে হচ্ছে না। অপরিচিত কার সাথে কথা বললে যে আপনি করে বলতে হয়, সেটা কি আপনি শিখেননি? কি শিখেছেন শুধু বাজে ব্যবহার করতে? দেখেন এখানে আমি এমনি এমনি আসিনি, আমার যোগ্যতা দিয়ে এখানে পড়তে এসেছি, আপনার মতো কারোর সাথে বাজে ব্যবহার করতে নয়। এতক্ষণ সবাই আমাদের কথা দেখছিল, সবাই কিছুটা অবাক, কারণ আমি আগে কখনোই কারোর সাথে এমন ব্যবহার করিনি। মেয়েটাকে কথাগুলো বলেই আমি সেখান থেকে চলে এলাম, ভার্সিটি থেকে সোজা অফিসে এলাম। অফিসে এসে আঙ্কেল আমাকে বললো কাল অফিসে কাজের চাপ একটু বেশি, তাই কাল যেন সকালে অফিসে যাই। আমার কাল ভার্সিটি যাওয়া হবে না, কিন্তু ব্যাপার সেটা না, ব্যাপার হলো কাল শাওন ভার্সিটি যাবে, আর কি যদি শুনে যে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে কারো হাতে মার খেতে হয়েছে, তাহলে যে কী হবে সেটা আল্লাহই জানে। এমনিতেই ভার্সিটিতে ওর খুব প্রভাব, নিশ্চয়ই মেয়েটাকে ছেড়ে দেবে না। পরের দিন আমি ভার্সিটি যেতে পারলাম না, কিন্তু শাওন ঠিকই গেল, আর এদিকে আমি টেনশনে আছি, জানতে পেরে আবার খারাপ কিছু না করে বসে। শাওন সারাদিন বাইরে আছে, ভার্সিটি থেকে এখনও ফিরে আসেনি। যখন ফিরে আসলো তখন রাত 8টা, ওকে কেমন উস্কো খুস্কো লাগছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে সারাদিন কোথায় ছিলি, বাড়িতে আসিস না কেন? ও কোনো কথা বললো না। আমি আবার জিজ্ঞেস করলাম, কী হয়েছে, কথা বলছিস না কেন? ও সোজা আমার কাছে চলে আসলো, এসে সোজা আমার গালে একটা কষে থাপ্পড় দিয়ে চলে গেল ফ্রেশ হতে। তবুও কোনো কথা বললো না। আমিও আর ওকে কিছু বললাম না, আমিও না খেয়ে আমার রুমে চলে গেলাম। এদিকে আন্টি আমাদের দুজনকেই খেতে রাখতেছেন, একবার আমার কাছে আসছেন তো একবার শাওনের কাছে যাচ্ছেন, দুজনেরই একই উত্তর, খাবো না। আন্টি বুঝতে পেরেছেন আমাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে, তিনি আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, দীপ বাবা, তোদের কি হয়েছে বলবি তো? কেন তোরা এরকম করছিস? খাবি না কেন? সেও তো খাচ্ছে না, আর তোরা না খেলে আমরা খাই কি করে? তোর আঙ্কেল আর তিয়া খাবার টেবিলে বসে তোমাদের জন্য অপেক্ষা করছে। বলো বাবা, কি হয়েছে তোদের? তখন আমি আন্টিকে আমার গতকালের ঘটনা খুলে বললাম, আর আমি যে শাওনকে এই কথাটা বলিনি সেজন্য ও রাগ করে আছে। আমি এ বাসায় আসার পর থেকে আমার সম্পর্কে জানে না এমন কোনো বিষয় নেই। দেখ বাবা, দুজনেই রাগ করে থাকলে তা হবে না, একজনকে রাগ ভাঙাতে হবে। তাই বলছি কি, কথাটা যেহেতু তুই লুকাচ্ছিস, তা তুই যা, ওকে নিয়ে খেতে আয়। আমি ঠিক আছে বলে উঠে দাঁড়ালাম, আন্টি খাবার টেবিলের ওখানে চলে গেল, আর আমি গেলাম শাওনের রুমে। আমি ওর রুমে ঢুকতেই দেখি ও দরজার দিকে মুখ করে শুয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ও উল্টো দিকে ঘুরে শুলো। আমি ওর মাথার কাছে বসলাম, তখন উঠ ভাই, সব আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। তুই গিয়ে খা, আমি খাবো না। তুই গেল ভালো করে, তুই আমার বন্ধু না, তুই বেইমান। তুই আজকে বের হয়ে যাবে আমার বাড়ি থেকে, শালা আমাকে কথা গোপন করে। ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি বলেই দরজার দিকে পা বাড়ালাম। আমাকে যেতে দেখে শাওন বলে উঠলো, কই যাস? কেন, তুই তো বললি তোর বাসা থেকে বের হয়ে যেতে। আর এক পা বাড়ালে তোর ঠ্যাং ভেঙে দেবো, বাড়াই দেখ। আমি কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালাম, বললাম কোনটা করব বল? তুই যেতে বলিস আবার তুই বলিস বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবি, এ তো দুদিকেই বিপদ, আর আমার পা ভাঙলে তো তোরই খরচা বাড়বে। সে আমি বুঝে নেব, আমার কি টাকার অভাব আছে? তা বল, আমাকে কথা বলিস নি কেন? বলার আর দরকার ছিল না, কারণ আমি নিজেই মেয়েটাকে অনেক কথা শুনিয়ে দিয়ে আসছিলাম। তবু আমাকে তোর বলা উচিত ছিল। বাবা সরি সরি সরি। এখন খাইতে চল, সবাই বসে আছে। খাবার টেবিলে গিয়ে দেখি দিয়ে কেমন রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে আমাকে আস্ত গেলে ফেলবে। আমি কাউকে কিছু বলিনি দেখে আঙ্কেল আবার দিলেন একটা ঝাড়ি,
কারণ আন্টি সবাইকে কথা বলে দিয়েছে। আর এদিকে দিয়ার আগে ফুসতেছে, কেন সেটা বুঝতে পারলাম না। সবাই খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। পরদিন দিয়া আমাদের সাথে আমাদের ভার্সিটি যাওয়ার জন্য বায়না হলো। আগে কখনো যাইতে চাইনি, তাই আমরাও না বললাম না। ওকেও আমাদের সাথে নিয়ে ভার্সিটি গেলাম। গিয়ে দিয়ার প্রথম কথা, সেদিনের মেয়েটা কই? আমি এদিক সেদিক খুঁজে বললাম, নাই, আজ আসেনি মনে হয়। কিন্তু তুমি কেন ওকে খুঁজছো? কেন খুঁজছি তোমাকে সেটা বুঝতে হবে না, তুমি শুধু দেখাই দাও। প্রথম প্রথম দিয়া আমাকে আপনি করে বলতো, কিন্তু কিছুদিন থেকে তুমি করেই বলে। বললাম তো আসেনি, কোথাও দেখতে পাচ্ছি না। তুমি মিথ্যা বলছো, ও এখানেই কোথাও আছে। তুমি বলছো না, আজ দেখাবো তোমার সাথে ধাক্কা খাওয়ার মজা কত। এ তো দেখি আরেক ঝামেলা। আমি মনে করছিলাম ও আমাদের সাথে আমাদের ভার্সিটিতে ঘুরতে আসছে, এখন দেখি প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। সেটা আবার কিসের? আমাকে থাপ্পড় মারলো, বকা দিল সেটার না, আমার সাথে কেন ধাক্কা খেলো সেটার জন্য শাস্তি দিতে আসছে। আরে পাগলি, তুই এই জন্য ভার্সিটি আসছিস সেটা আগে বললেই পারতি, আমি তো জানতাম ও আজ আসবে না। আমি বললাম, কেন? আর তুই কি করছিস ওর সাথে যে ও আসতে পারবে না? তোর সাথে যেটা হয়েছে সেটা শুধু প্লেয়ার চেঞ্জ, তোর জায়গায় ও আর ওর জায়গায় আমি। আমি বললাম, আচ্ছা ভালো করে বোঝা বলতো, আসলে কি করছিস তুই? আমি ভার্সিটি আসতে সুমন তোর সাথে আগের দিন কি হয়েছে সব বলল। আমার তো মেজাজ বিগড়ে গেল। আমি কি করলাম, ওই মেয়েটির দিকে ওর দিকে হাঁটা শুরু করলাম। সামনে গিয়ে দিলাম এক ধাক্কা। ও পড়তে পড়তে ও পড়লো না, আমি সরি বলে চলে গেলাম। আবার যখন ক্লাস করে বের হই দেখি মেয়েটি আসছে, আমি ওর সামনে গিয়ে দিলাম আবার ধাক্কা। এবার তো মেয়ে সোজা ধপাস উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, অমনি দিলাম এক ঠাস করে। বললাম, এই শরীরটাকে তোর বাপের সম্পত্তি যে বারবার সে ধাক্কা খাবি? বড়লোক বাপের একমাত্র ছেলে দেখে তোর প্রেমে ফেলার ধান্দা করছিস। বলেও যদি আর আমার সামনে আসিস তো তোকে তুলে প্রাচীরের উপরে ফেলে দেব। তখন সবাই আমার ঘটনা দেখছিল। মেয়েটা রাগে আর লজ্জার সাথে সাথে সেখান থেকে দৌড় দিল। আমিও কিছুক্ষণ পর সুমনদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরলাম। ওর লজ্জা কাটতে অন্তত একদিন তো লাগবেই নাকি? তুই এটা কি করলি? আমি তো ওকে অনেক কথা শুনেছি, তারপরে তুই কেন এমন করতে গেলি? তখন পাশ থেকে দিয়া বলে উঠলো, মেয়েটার খুব দরদ উতলে উঠছে দেখছি। তুই ঠিক করেছিস ভাইয়া। আমরা সেদিন আর ক্লাস করলাম না, সবাই একসাথে একটু ঘোরাঘুরি করে বাসে চলে এলাম। এরপর থেকে আর কেউ কখনো একা ভার্সিটি যায়নি, না আমি না শাওন। এভাবে দিন চলতে লাগলো। আমাদের লেখাপড়া কমপ্লিট হলো। এদিকে আমার পিচ্চিও মেডিকেলের চান্স পেয়েছি। এতদিনে সবার হাতে হাতে ফোন হবার বদৌলতে আমার এক স্কুল ফ্রেন্ডের কাছ থেকে জানতে পেরেছি আমি এখন পুরো দমে চাকরি করছি। শাওনদের নিজেদের কোম্পানিতেই আমরা দুজনেই চাকরি করি। এখন অনেক টাকা বেতন আমার, তবু একটা কষ্ট আছেই, সেটা হলো আমার পিচ্ছি। 9 বছর হয়ে গেছে আমি পিচ্ছিকে দেখিনি, ওর সাথে কথা বলিনি। প্রতিদিন শুধু ওর ছবি দেখি আর ওকে নিয়ে আমার অনুভূতি লিখে রাখি। আগে টাকা ছিল না বলে আমি ওকে কিছুই দিতে পারতাম না, তাই মন খারাপ হতো। আর এখন আমার কাছে টাকা আছে, তবু ওকে কিছুই দিতে পারছি না, এতে মনটা আরও বেশি খারাপ হতো। প্রতিদিন অফিস করতাম আর অফিস শেষে বোনের জন্য মুখ ভার করে বাসায় আসতাম। এভাবে আরও একটা বছর কেটে গেল আমার। এদিকে দিয়ার বিয়ের কথা চলছে ওর বাবা, কিন্তু দিয়া কিছুতে রাজি হচ্ছে না। সে কিছুতে এখন বিয়ে করবে না, সে আরও পড়তে চায়। এসব বলে ও বারবার বিয়ে ভাঙতে থাকে। ইদানিং দেখা যাচ্ছে দিয়ে একটু বেশি আমার কাছাকাছি থাকছে, আমার অনেক কেয়ার নিচ্ছে। আমরা শুক্রবার করে 3 জনে মিলে বিকালবেলা ঘুরতে যেতাম, অনেকদিন যাওয়া হয়নি। এক শুক্রবার শাওন ব্যবসার কাজে বাইরে গেছে। চলো আজ ঘুরতে যাব। আমি ওকে নিয়ে ঘুরতে গেলাম। তোমরা যেটা আমাকে বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও বলল, দেখো তোমার সততা, নিষ্ঠা আর ব্যবহার দেখতে দেখতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে গ্রহণ করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো দিয়া, তুমি যেটা বলছো সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ না আমার আচরণ খারাপ? দেখো সেটা না, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলে এই বাড়ির রাজকন্যা আর আমি তোমাদের বাসার একজন আশ্রিতা মাত্র। তাতে কি হয়েছে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সারা জীবন তোমার কথা শুনে চলবো। তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। দিয়া, এটা তুমি কি বলছো? যে পরিবারটা সারা জীবন আমাকে শুধু দিয়ে এসেছে, তাদের সাথে আমি এমন করব? একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে নিয়ে কোথাও চলে যাই তাহলে আমি শাওনের সামনে আর কখনোই এই মুখ নিয়ে যেতে পারবো না। প্লিজ তুমি কি করবা করো, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে আমাকে জোর ধরলো। প্লিজ দিয়া ছাড়ো, সবাই দেখছি তো, তুমি শুধু একটু বুঝতে চেষ্টা করো। তোমার সাথে আমার হবে না, তুমি আমার চেয়েও আরো অনেক ভালো ছেলে পাবে। আমি তো ভালো ছেলে চাই না, আমি তোমাকে চাই।
ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও আর চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। বলেই দুজনে বাসায় চলে এলাম। এর মধ্যে শাওন বাড়ি ফিরে এসেছে। আমি অফিসে যাই, কাজ করি, আবার বাসায় ফিরে আসি। এটাই আমার প্রতিদিনের রুটিন। এদিকে দিয়া একের পর এক বিয়ে ভেঙেই চলেছে। অনেক ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে ওর জন্য, ও সবাইকে না বলে দিচ্ছে। একদিন দিয়া সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসতেই দিয়া আমাকে সাথে ডাকলো। আমিও গেলাম। যাওয়ার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বললো, আমি আর পারছি না এভাবে বিয়ের কোণে সেজে অন্যের সামনে বসে দেখা দিতে গেলেই আমার কান্না চলে আসে। আমি জানি তো আমি তোমাকে ছাড়া কাউকেই বিয়ে করব না, তবুও আমাকে অন্যের সামনে পুতুলের মতো বসে থাকতে হয়। এটা আমার মোটেও ভালো লাগছে না। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতক্ষণ সময় আমি একটা কথাও বলিনি, শুধু ওর কথাই শুনলাম। সিঁড়িতে কার যেন নামার শব্দ পেলাম। আমি দ্রুত দিয়াকে সরিয়ে দিয়ে নিচে নেমে গেলাম। রাতে খাওয়ার সময় শাওন আমার দিকে কেমন করে যেন তাকালো। খাওয়া দাওয়া করে আমি আমার রুমে শুয়ে শুয়ে ডায়েরি লিখছিলাম আর চোখের জল ফেলছিলাম। সেই সময় শাওন আমার রুমে আসলো। আমি ধরফড়িয়ে উঠে ডায়েরিটা লুকালাম। ও আমার কাছে এসে বসলো আর আমাকে বললো, তোর সাথে আমার কিছু কথা আছে, তো আগে বল, তোর কি আমাকে কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে। তা বল, কি বলবি? আমার মনে হয় আর তোদের এখানে থাকা হবে না। কেন? গত শুক্রবার যেদিন তুই চট্টগ্রাম গেলি সেদিন দিয়ে আমাকে প্রপোজ করে। আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও কিছুতেই বুঝতেছে না। বারবার বলছে ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস? না, আমি এখনো ওকে বুঝিয়েই যাচ্ছি কিন্তু সে কিছুতেই বুঝতেছে না। তাহলে এখন কি করতে চাস? ভাবছি তোদের বাসা থেকে চলে যাব। আমি এখানে থাকলে ও কিছুতে আমাকে ভুলতে পারবে না। আচ্ছা শোন, কাল তুই আমার পরিবর্তে চট্টগ্রাম চলে যা, ওখানকার কাজটা দিয়ে করে নিয়ে আয়, এদিকে আমি দেখছি। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। কাল সকালেই যাব। ওর টিকিটটা আমি নিলাম। পরের দিন সকালে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে কাজ শেষ করতে 1 সপ্তাহ লেগে গেল। 1 সপ্তাহ পর আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পর শাওন আমাকে বলল, আমি পুরো ফ্যামিলি বেড়াতে যাচ্ছি, তুই যাবি না থাকবি? 1 মাসের মতো বাইরে থাকবো। আমাকে যাওয়ার জন্য দিয়া অনেক জোর করলো কিন্তু আমি যেতে রাজি হলাম না। এতে দিয়াও যাবে না বললো, কিন্তু শাওন ওকে নিয়ে যাবে। 3 দিন পর ওরা সবাই চলে গেল। এখন বাড়িতে আমি একা, কিছু ভালো লাগছে না। আমি আমার ড্রয়ার খুলে ডায়েরিটা বের করলাম লেখার জন্য, কিন্তু ডায়েরিগুলো কেমন উলট পালট হয়ে আছে। আমি আমার সব ডায়েরি বের করলাম, সবগুলির পাতা খুলে দেখতে শুরু করলাম। দেখলাম আমার প্রথম দিকে ডায়েরির কয়েকটা পাতা ভেজা ভেজা। বুঝতে পারলাম পাগলটা আমার ডায়েরি পড়ে কেটে দিয়েছে। এখানে আমি একা একা অফিস করছি, বাইরেই খাই বেশিরভাগ সময়, মাঝে মাঝে নিজে রান্না করি। এভাবেই কেটে গেল 21 দিন। সেদিন রাতে আমার স্কুলের বন্ধুরা আমাকে ফোন করে বললো কাল নাকি আমার পিচ্চির বিয়ে। এই যে সুপারভাইজার মামা, আমি সামনের বাস স্ট্যান্ডে নামবো, আমাকে নামিয়ে দিন। আমার পাশের সিটে বসা মেয়েটার কথা আমার ঘোর কাটলো। চোখ দুটো লেগে গেছিল, হয়তো ঘুমিয়ে গেছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গা চলে এলো যেখানে মেয়েটি নামবে। বাস দাঁড়ালো। মেয়েটাই আমাকে উঠতে বললো কারণ সে নামবে। আমি উঠে দাঁড়ালাম। ঘড়িতে তাকিয়ে দেখি তখন রাত 11টা বাজে। মেয়েটা ওর ব্যাগ নিয়ে নেমে গেল আর আমি পেছন পেছন নেমে গেলাম। আমি ওই মেয়েকে নুড়ি বলেই একটু দূরে চলে এলাম আর কোনো কথা বললাম না। মেয়েটা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে একটা বাইক চলে এলো। মেয়েটা ওই বাইকে উঠে চলে গেল। আমি এখন একা দাঁড়িয়ে আছি। আমিও আমার ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ধীরেই হাঁটছি। বাড়িতে যাওয়ার আগে আমার বাগানটা পড়ে যেখানে আমার জিনিসগুলো পুড়িয়েছিলাম। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ওই বাগানে গিয়ে আধা ঘন্টার মতো ওখানে অপেক্ষা করলাম। তারপর বাড়ির পথে পা বাড়ালাম। আজ বাড়িতে যেত আমার পা কাঁপছে। এটা তো আমার নিজের বাড়ি, তবুও কেন জানি কিছুতেই পার সামনে এগিয়ে যেতে চাচ্ছে না। বাড়ির পাশে দেখলাম কয়েকটা গাড়ি, তারা পাত্র এসে গেছে। আমি আমাদের বাড়িটার দিকে তাকালাম। সেই 1 তলা বাড়িটা 2 তলা করা হয়েছে আর বাড়ির নাম দিয়েছে দীপশিখা। আমাদের বাড়ির বাইরে বিয়ের আসর সাজানো হয়েছে। একপাশে পাত্রর বসার জন্য একটা স্টেজও সাজানো হয়েছে। রাত অনেক হয়েছে, বিয়ের সময় আর বেশি দেরি নাই। সেই আমার পিচ্চিকে নিয়ে আসা হলো বিয়ের সাজে। পিচ্চিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার পিচ্চি ছোট থেকে অনেক সুন্দর ছিল আর এখন বড় হয়ে একটা পরী হয়েছে। ওকে এখানে বসানো হলো, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর সামনে গিয়ে আস্তে করে ডাক দিলাম, শিখা। কি ভাবছেন শিখাকে? ওই শিখাই আমার পিচ্চি। ও কোনো উত্তর দিল না, মাথা তুলেও দেখলো না। আমি বললাম তাহলে কি বোনটা আমাকে ভুলে গেল? আমি আবার ডাক দিলাম, এবার নাম ধরে ডাকিনি, বলেছিলাম ওই পিচ্চি সে আমাকে সারাই বিয়ে করছিস? আমার কথা ওর কানে যেতে দেরি, কিন্তু মাথা তুলে তাকাতে দেরি নাই। মাথা তুলে যখন আমাকে দেখলো, মাথার ঘোমটা ফেলে বিয়ের আসর সেরে আমার কাছে দৌড় দিল সোজা আমার বুকে। দুজনকে জোরে ধরে কান্না শুরু করলাম। মুহূর্তে সমস্ত বিয়ে বাড়ি চুপ। অনেকের চোখেই তখন পানি,
কে যেন দৌড়ে বাড়ির ভেতর খবর দিল যে আমি ফিরে এসেছি। মুহূর্তেই বাড়ির সবাই বাইরে চলে এলো। অনেকক্ষণ হয়ে গেল, আমার পাগলিটা এখনো আমার কাঁধে মাথা দিয়ে গলা জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আমি বললাম, ওই পাগলি কি হয়েছে, এবার তো ছাড়। ও আমাকে আরো শক্ত করে ধরলো, একটু পরেই ছেড়ে দিল। এবার শুরু করলো আমার বুকে কিল আর ঘষি। বললাম, মারছিস কেন, লাগছে তো? লাগুক, অনেক কাঁদাইছিস আমাকে, আজ না হয় তার জন্য একটু শাস্তি পাইলি। আমি ওকে বিয়েতে বসতে বললাম, ও গিয়ে বসলো। এতক্ষণ পিচ্ছি ছাড়ার কাউকেই খেয়াল করিনি। এবার ডানে বামে তাকায় দেখলাম আমার পরিবারের সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার মা, বাবা, ভাইয়া, ভাবি, বাবুটাও অনেক বড় হয়ে গেছে, আবার তার একটা ছোট বোনও আছে। আমি সবার সাথে কথা বলে একটা চেয়ার টেনে বসলাম। তখন নুরি এলো আমার পাশে, এসে বসলো আর বলল, তুমি আমাকে আগে কেন বললা না যে তুমি দীপ? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তবে বলেছিলাম না, কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। আমি তো অনেক চেঞ্জ হয়ে গেছি, তুমি আমাকে কিভাবে চিনলে? আমি বললাম, যখন তুমি বললে পিচ্ছি তোমার বোনের ননদ, তখন। তার মানে তুমি বগুড়া থাকতেই আমাকে চিনতে পেরেছো, তবুও কথা বলনি। কাজটা মোটেও ঠিক করোনি। কেন, জানতে পারলে আমাকে আসতে দিতে না নাকি? আমি এই কথা বলার সাথে সাথে নুরি কেঁদে দিল। সব আমার জন্য এমন হয়েছে, আমার জন্যই তুমি বাড়ি ছেড়েছো। আমি যদি সেদিন বলতে পারতাম তুমি আমাকে কিছুই করোনি, তাহলে সেই দিন তুমি চললেই যেতে না। কিন্তু আজ আমি বড় হয়েছি, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। এখন তুমি শুধু একটি বার বলো যে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে ভালোবাসো। দেখো আমি কি করি, পাশে থেকে ভাবি বলুন। আমাকে ক্ষমা করো ভাই, আমার জন্য সব কিছু হয়েছে। তুমি যদি চাও আমরা তোমার সাথে নূরের বিয়ে দেব। এই কথাটা বলতেই একটা আটার বস্তা আমার বুকে। ভাবলাম নুরি অথবা শিখা, কিন্তু তাকে দেখি নুরি নুরির জায়গায় আর শিখা শিখার জায়গায়। তাহলে কে এটা, কে আমাকে জড়িয়ে ধরে আছে? ওর মাথাটা তুলতেই দেখি দিয়া। আমি অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কিভাবে? তোমরা না ঘুরতে গেছো? আমিও ভাবছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু গাড়িতে আমার মন খারাপ দেখে ভাইয়া ওর মোবাইল থেকে আমাকে পিকচার দেখতে দিল। কিসের পিকচার জানো? তোমার ডায়েরির প্রতিটা পাতার পিকচার। আমি ডায়েরিটা পড়েছি আর সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি। অনেক কষ্ট করে তোমার বোনকে এই বিয়েতে রাজি করিয়েছি, ও তো তবুও রাজি হয় না। যখন তোমার আগের একটা ছবি ওকে দেখালাম আর বললাম বিয়েতে রাজি হলে এই ছেলেকে প্রতিদিন দেখতে পারবে, তখন এক কথায় রাজি হয়ে গেল জানো। তোমার মতো তোমার বোনও তোমাকে অনেক ভালোবাসে। আর শোনো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে না, তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে। পাশ থেকে নুরি বলল, বলেই হলো ও আমাকে বিয়ে করবে। 10 বছর ধরে আমি ওকে ভালোবেসে আসছি। আবার এদিকে দিয়া বলছে, তুমি ওকে 10 বছর মনে মনে ভালোবেসেছ, কিন্তু আমি যে ওকে এতদিন ওর সাথে থেকে, কাছে থেকে, ওর অপেক্ষায় সময় কাটিয়ে ওকে কেয়ার করে ভালোবেসেছি। ওদের দুজনে আরো অনেক অনেক কথায় ঝগড়া চলছে। দুজনে নিজের দিকে সাফাই দিচ্ছে কে কতটা আমাকে ভালোবাসে। এই ঝগড়া মনে হয় থামার নয়। ঝগড়া থামালো আমার পিচ্ছি। ও চেঁচিয়ে বলল, তোমরা কি থামবে? আগে আমার বিয়েটা তো হতে দাও, তারপর দেখবো কে কাকে বিয়ে করছে। আমি চলে গেলাম শাওনের কাছে। ও সুন্দর করে পাত্র সেজে বসে আছে, কোনো কথা বলছে না, মুখটাও দেখা যাচ্ছে না। আমি ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। বললাম, এসব প্ল্যান কবে করলি রে? আমি প্রায় দেখতাম তুই রাতে কান্না করিস আর ডায়েরিতে কিছু লিখে রাখিস। যেদিন চট্টগ্রাম পাঠালাম তোকে সেদিন তো ডায়েরি পড়ি আমি। আমি জানি আমার কাছে একটা হীরা আছে, সেটা তুই। আর সেই তুই যাকে এতটা ভালোবাসিস সে কি হবে? সে অবশ্যই হীরাই হবে। আমার একটা হীরা চলছে না রে, আমার 2টা হীরাই চাই। আমার বন্ধু হয়ে তুই সারা জীবন কেঁদে যাবি আর আমি দেখতে থাকবো। তাই তো তোর পিচ্চিকে তোর কাছে নিয়ে যাচ্ছিলাম সারা জীবনের জন্য। আমি ওকে আবার জড়িয়ে ধরলাম। ওদের বিয়ে সম্পন্ন হলো। শাওনের এতদিন একটা বাসা ভাড়া করছিল, তাই বিয়ের কিছুদিন পর ওই বাসাটা ছেড়ে দিল। আমার পিচ্চি চলে গেল শ্বশুরবাড়ি। কি ভাবছে আমি এখন কোথায়? আমার পিচ্চি আমাকে এখন আর 5 মিনিটও দূরে রাখে না, সব সময় ভয় পায়। এই বুঝে আবার ওকে ছেড়ে চলে যাচ্ছি। তাই আমাকেও আবার ওর সাথে শাওনদের বাসাতেই যেতে হলো। ওখানে আমার দিন কাটতে লাগলো। নুরিও ঢাকাতেই থাকে। মাঝে মাঝে আমার এখানে এসে আমাকে নিয়ে দিয়ার সাথে ঝগড়া করে যায়। 1 বছর পর আমার পিচ্চি ডাক্তার হয়ে বের হয়। ও আমার আশা পূরণ করছে, তাই আমার কাছে গিফট হিসেবে সে তার ভাবি চায়, মানে আমার বিয়ে দিতে চায়।
ওদিকে সেদিনের পর থেকে দিয়ের বিয়ের জন্য আর কোনো পাত্র দেখা হয়নি। ওনারা সবাই রাজি, আবার নুরির পরিবারও রাজি। আমার বাড়ির লোকজন কিছু বলে না, বলে তোর যাকে ভালো লাগে তাকেই বিয়ে কর। অবশেষে বিয়ে করলাম। ভাবছেন কাকে বিয়ে করলাম? হ্যাঁ, দিয়ার সাথে আমার বিয়ে হলো, কারণ সুবিধার দিক বিবেচনা করে আমি আমার আর পিচ্চির, যদিও এখন বড় হয়ে গেছে, সিদ্ধান্তে দিয়াকেই বেছে নিছি। যেহেতু আমার বোন আমাকে না দেখে থাকতে পারে না, তাই ও অবশেষে দিয়াকেই ভাবি হিসেবে রায় দিল। এখন আমাদের ভাই বোনের দুজনের একটাই শ্বশুরবাড়ি। আমি বোনকেও দিয়াকে বলেছি এখন আর আমি শ্বশুরবাড়ি থাকবো না, তাই শাওন ও আমি মিলে একটা 2 তলা ফ্ল্যাট কিনেছি। যেদিন 1 তলা থাকি তো সবাই 1 তলায়, যেদিন 2 তলায় তো সবাই 2 তলায়। এভাবে অতিবাহিত হচ্ছে আমাদের সময়। তবে মাঝে মাঝে নুরি এসে দিয়ার সাথে ঝগড়া করে যায়। ওর বিয়ে হয়েছে এক ইঞ্জিনিয়ারের সাথে, সেও আমাদের পাশেই থাকে, তাই মাঝে মাঝে আসে। ইদানিং আমার পিচ্চির চেম্বারে রোগীর পরিমাণ অনেক বেশি হয়, তাই আমার অফিসের পর বাড়ি আসাও বন্ধ, কারণ আমার অফিস ছুটির পর ওর চেম্বারে বিনা বেতনে কম্পাউন্ডার হিসেবে নিয়োগ দিয়েছে ওই পিচ্চি। আমার আর আমার পিচ্চির শ্বশুর শাশুড়ি প্রতিদিনই আসে আমাদের এখানে, আমাদের দেখে রাতে বাড়ি যায়। রাস্তা নিয়ে টেনশন নাই, কারণ আমাদের বাসা আর সন্ধ্যার বাসার মাঝে শুধু একটা বাসার পার্থক্য, যখন তখন আসতে পারেন। এভাবেই দিন কাটছে আমাদের।